তাদের কথার মধ্যেই আবার শেহবাজ থেকে দূরে থাকার জন্য জবা তার বাবার কাছে চলে যায়, যেখানে তার বাবা পুকুর থেকে বড় মাছ ধরছিলেন। শেহবাজ কথা শেষে সম্মুখে তাকাতেই জবাকে না দেখে ভ্রু কুঞ্চিত করে এদিক সেদিক তাকে খুঁজতে থাকে। তখনই জোনাকি বলে ওঠে, জমিদার হুজুর বুবু মনে হয় আবার কাছে গেছে পুকুর পাড়ে। জোনাকির মুখ থেকে কথাটা শুনেই শেহবাজ পা বাড়ায় সেখানে যেতে, কিন্তু সেখানে যাওয়ার পূর্বে সে আসিয়া বেগমের পানে চেয়ে বলে ওঠে, আম্মা, আমি আপনার কন্যার স্বামী, সেই হিসেবে আপনি আমার নাম ধরে রাখতে পারেন। আর জোনাকি, আমি তোমার বুবুর বর, তাই তোলা ভাই ডেকো। এই জমিদার হুজুর সম্বোধন তোমাদের জন্য নয়। বলে সে সেখান থেকে পা বাড়ায়। শেহবাজের কথায় জোনাকির মুখে হাসি ফুটে ওঠে, আর আসিয়া বেগমের চোখে পানি। মনে মনে বলে ওঠে, তবে তাদের মেয়েটা সুখেই ছিল। ফের শেহবাজ পুকুর পাড়ে গিয়ে জবার নিকটে দাঁড়ায়। ফের শেহবাজকে দেখে জবা অন্যত্রে যাবার জন্য পা বাড়াতেই শেহবাজ তার কোমল হাতখানা ধরে বলে ওঠে। ফুল, আমার কথা শোনো। জবা শেহবাজের কথার গুরুত্ব না দিয়ে হাত ছোটানোর চেষ্টা করে। সামনে থাকা তার বাবাকে ডেকে বলে ওঠে, আব্বা, তোমার মাছ ধরা হইছে? জবার প্রশ্নে তিনি জাল ফেলতে ফেলতে বলে ওঠেন। না রে মা, এখনো বাকি আছে। নিজ পিতার মুখের কথা শেষ হতেই জবা শেহবাজকে দেখিয়ে বলে ওঠে, আব্বা, উনি মাছ ধরবো কইতাছে। তুমি ওনারে দেখাইয়া দাও জাল কেমনে পুকুরে ফেলে। জবার কথায় শেহবাজ হতভম্ব হয়ে জবার পানে যায়। তখনই জবার পিতা শেহবাজকে দেখিয়ে বলে ওঠে, এইটা তুই কি কইতাছিস মা? উনি তোর স্বামী আর এই মির্জানগরের জমিদার, সে মাছ ধরবো কেন? আব্বা, ওনার কিন্তু অনেক রাগ। উনি যা বলে তাই করে। কেউ তার কাজে বাধা দিলে সে রাগ করে, তাই তারে রাগাইও না। শেহবাজ নীরবে দাঁড়িয়ে শুনে জবার এরূপ মিথ্যা বাণী, তবুও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই প্রথমবার তার জবার সামনে মুখের কথা বন্ধ হয়ে গেছে। সে থ হয়ে রয়েছে জবার ভাবভঙ্গিমায়। শেহবাজের এহেন পরিস্থিতিতে জবা শেহবাজের হাত টেনে নিয়ে যায় পুকুরের কিনারায়। সেখানে গিয়ে ফের তার পিতাকে বলে ওঠে, আব্বা, দাও ওনার হাতে জালটা ধরাইয়া দাও। মেয়ের কথায় তিনি দীর্ঘ শ্বাস ছেড়ে দ্বিধায় কাদা পানিতে মাখা জালখানা শেহবাজের হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, হুজুর, আপনি ঘরে যান, এই রোদে আপনার মাছ ধরতে হইব না। কিন্তু তখনই শেহবাজ জবার পানে দৃঢ় চাহনিতে চেয়ে বলে ওঠে, আব্বা, আপনি তো শুনেছেন আপনার কন্যার কথা, তাই দেখিয়ে দিন আমায় কিভাবে মাছ ধরতে হয়। শেহবাজের চাহনি আর তার কথার দৃঢ়তায় জবার অন্তরাত্মা কেঁপে ওঠে। তবুও সে নিশ্চুপ থাকে। তখনই শেহবাজ আবার নিজ শ্বশুরের পানে চেয়ে বলে ওঠে, আব্বা, আপনার আমাকে জমিদার হুজুর বলার প্রয়োজন নেই। আর আপনি গিয়ে বিশ্রাম করুন। আপনার মেয়ে তো জানে কিভাবে জাল ফেলতে হয়, সেই না হয় আমায় শিখিয়ে দেবে। শেহবাজের কথায় জবার পিতার মুখে এক প্রশান্ত হাসির আভাস ফুটে ওঠে। এই সেই জমিদার যার রক্তচক্ষুর দাপটে মির্জানগরের প্রতিটি মানুষ নতজানু হয়ে চলত, যার নামমাত্র উচ্চারণেই ভীতি সন্ত্রস্ত হয়ে উঠত চারিপাশ। অথচ আজ তার ব্যবহার কঠোরতার লেশমাত্র নেই। কেউ বিশ্বাসই করতে পারবে না এই ব্যক্তি সেই নির্দয় শাসক। মুহূর্তের জন্য চিন্তাগুলো তার মস্তিষ্কে খেলে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি নিজের ধরা মাছগুলো নিয়ে নিঃশব্দে পা বাড়ান নিজের গৃহের দিকে, মেয়ে ও মেয়ের জামাইকে একান্তে রেখে। বাবার প্রস্থান জবার নজরে পড়তেই হন্তদন্ত হয়ে সেও যাওয়ার জন্য পা বাড়াতেই শেহবাজ তার কাদা পানিতে ধরে রাখা জাল এক হাতে নিয়ে কাদা মাখা হাতে জবার কোমল হাত টেনে ধরে নিকটে নিয়ে বলে ওঠে, ফুল, এভাবে দূরে দূরে থেকো না দয়া করে। আমি যা বলতে চাই তা অন্তত একবার শোনো। কিন্তু জবা কোনো কথাই শুনতে চাইছে না। সে ছটফট করতে থাকে শেহবাজ থেকে ছুটে যেতে। তখনই শেহবাজ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, জবা ফুল, তুমি ভুলে যাচ্ছ আমি মিথ্যাবাদী পছন্দ করি না। সেখানে তুমি আমার নামে নিজ পিতার নিকট মিথ্যা বলেছ, তাই সেটা শাস্তি যদি না পেতে চাও তবে শান্ত হয়ে তাকাও আমার পানে। শেহবাজের কথার মুহূর্তেই জবা শান্ত হয়ে ঢোক গিলে তাকায় তার পানে। তখনই শেহবাজ ধীর পায়ে জবার নিকট এসে নিজ উঁচু শরীরটা ঝুঁকিয়ে তার কাঁধে নিজের মাথা রেখে বলে ওঠে, ফুল, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাইনি কোনোক্ষণে, কিন্তু সেদিন তোমার কাছে কোনো পুরুষের উপস্থিতি আমি সহ্য করতে পারিনি, তাই রাগের মাথায় এসব বলেছি এবং করেছি। আমার ভুলের জন্য তুমি আমায় যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। শুধু আমার থেকে দূরে থেকো না। শেহবাজের কথায় জবার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ে। আজ সে এক নতুন শেহবাজকে দেখছে এবং অহংকারের গৌরব ত্যাগ করে নিজ স্ত্রীর সামনে নতজানু হয়েছে।
এক অদ্ভুত টান জবার হৃদয়কে আচ্ছন্ন করে, মন চায় এই মুহূর্তেই শেহবাজকে বুকে টেনে নিতে, কিন্তু পরক্ষণেই তৌসিফের বলা কথাগুলো স্মৃতির গভীরে উকি দেয়। মুহূর্তেই বাস্তবতার তীক্ষ্ণ শীতলতা তাকে গ্রাস করে। পা দুটি যেন আপনি আপনি পিছিয়ে যায় শেহবাজের থেকে। জবার এহেন আচরণে শেহবাজের চোখে ক্ষিপ্র দৃষ্টি খেলে যায়, ভ্রু কুঞ্চিত হয় সন্দেহে। কঠিন গলায় কিছু বলতে যাবে, ঠিক তখনই জবা মুখ খুলে। সেদিন কেন মহলে ফিরলেন না? কোথায় ছিলেন পুরো রাত? জবার প্রশ্নে শেহবাজ একেবারে স্থির হয়ে যায়। তার মুখে একটিও শব্দ নেই, চোখের পলকও পড়ে না। নিস্তব্ধতার মাঝে জবা আবারও কম্পিত কণ্ঠে বলে ওঠে। কোনো নারীর কাছে গিয়েছিলেন কি? জবার এহেন স্পর্ধাই মুহূর্তেই শেহবাজের দৃষ্টিতে অগ্নিসংযোগ হয়। চোখ রক্তিম, কণ্ঠে প্রচণ্ড ক্ষোভ। সন্দেহ করছো? জবা পিছপা হয় না, দৃষ্টি শক্ত রেখে স্পষ্ট উচ্চারণে বলে। আপনিও তো করেছিলেন। শেহবাজের মুখ কঠিন হয়ে ওঠে, গলায় গভীরতা নেমে আসে। একদমই নয়। তোমার প্রতি এক বিন্দু সন্দেহ আমার মনে জন্মায়নি। যা করেছি তা ক্রোধের অগ্নিতে দগ্ধ হয়ে করেছি। আর আমি আগেও বলেছি, আজও বলছি, এই শেহবাজ মির্জার জীবনে একমাত্র এক নারীরই স্থান হয়েছে, আর সে হলো তুমি। যতদিন শ্বাস রয়ে যাবে ততদিন আমার অস্তিত্বে তুমি ব্যতীত অন্য কোনো নারীর ছায়াও পড়বে না। তুমিই প্রথম এবং তুমিই শেষ। শেহবাজের দৃঢ় উচ্চারণে জবার হৃৎপিণ্ড কেঁপে ওঠে, চোখ বেয়ে নীরব অশ্রু ঝরে। তবুও সে শেষবারের মতো জানতে চায়। ভালোবাসেন আমায়? শেহবাজ হেসে ওঠে, একটা তাচ্ছিল্যের হাসি, যেন এই প্রশ্নটাই সবচেয়ে অবান্তর। তুমি সত্যি বোকা, একটা অবোধ ফুল। কখনোই আমায় বুঝতে পারোনি। যদি বুঝতে তাহলে এমন প্রশ্ন করতে না। যদি বুঝতে তাহলে কখনোই আমায় ছেড়ে চলে আসতে না। শেহবাজের কঠিন বাক্যে জবার মাথা নত হয়ে আসে, ঠোঁট কেঁপে ওঠে কিছু বলতে। ঠিক তখনই জবাদের বাড়ির আঙিনা কেঁপে ওঠে অজস্র ঘোড়ার ক্ষিপ্র শব্দে। মুহূর্তেই পুকুর পাড়ে ছুটে আসে জোনাকি, শ্বাস আটকে যাওয়া কণ্ঠে বলে ওঠে। সুমিটার না মানে দুলাভাই মহল থেকে গার্ডেন আইছে। শেহবাজের ভ্রু কুঁচকে ওঠে, চোখের ইশারায় জবাকে নিষ্কক্ষে প্রবেশের আদেশ দেয় সে। জবা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলেও শেহবাজের দৃষ্টির কঠোরতায় আর দেরি করে না, দ্রুত অন্তরালে সরে যায়। এদিকে মহল থেকে আগত এক সভাসদ ঘোড়া থেকে নেমে দ্রুত শেহবাজের সামনে এসে সম্মান ভরে মাথা নিচু করে বলে। হুজুর, বড় বিপদ উপস্থিত হয়েছে। শেহবাজের দৃষ্টিতে শীতল অথচ কঠিন বিভা খেলে যায়, গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়। কি হয়েছে? লোকটি আর এক মুহূর্ত নষ্ট না করে আতঙ্কিত কণ্ঠে বলে। উত্তরের জঙ্গলে কিছু কন্যার ছিন্নভিন্ন দেহ পাওয়া গেছে। হুজুর, এই ঘটনা পুরো গ্রামকে উত্তাল করে তুলেছে। ক্ষুদ্র জনতা এখন মহলের সামনে জমায়েত হয়েছে আপনার অপেক্ষায়। এহেন বাক্য শেহবাজের ভ্রু কুঁচকে যায়, দৃষ্টি কঠোর হয়ে ওঠে। জবা ঘরের এক কোণে দাঁড়িয়ে কথাগুলো শোনা মাত্রই আঁতকে ওঠে। মুহূর্তে শেহবাজ দৃঢ় পদচারণে তার সামনে এসে দাঁড়ায়, গভীর স্থির কণ্ঠে উচ্চারণ করে। ফুল, চলো, মহলে ফিরতে হবে। এখন ওখানে আমার প্রয়োজন অনেক। শেহবাজের কথায় জবার ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। অভিমান যে কিছুক্ষণ আগেই গলে গিয়েছিল, তবুও শেহবাজের বলা তীক্ষ্ণ বাক্যগুলো স্মৃতির মেঘে বারবার ঘুরপাক খাচ্ছে। তাই নিজেকে সামলে নিয়ে সে শান্ত স্বরে বলে। আম্মা আব্বার কাছে এসেছি এতদিন পর, কয়েকটা দিন থেকে না হয়ে যাব। জবার কথায় শেহবাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, দৃষ্টিতে কঠোরতা ফুটে ওঠে, কণ্ঠস্বর আরও ভারী হয়ে যায়। এখনো অভিমান পুষে রেখেছো আমার বিরুদ্ধে? শেহবাজের দৃষ্টি আচমকাই আটকে যায় জবার মলিন মুখে। সেই একটুখানি দৃশ্য তার বুকে ধাক্কা মেরে এক অপ্রতিরোধ্য যন্ত্রণা জাগিয়ে তোলে। তবে সে দুর্বলতা প্রকাশ করে না, মুখ শক্ত করে জবার দিক থেকে সরে আসে। ফের কোনো কিছু না বলেই নিজের ঘোড়ায় উঠে বসে। জবা বিস্ময়ে হতবাক হয়ে যায় শেহবাজের কর্মে। এ কেমন প্রতিক্রিয়া! অথচ একটু আগেও তার চোখে ছিল কঠোর দৃঢ়তা। এখন সে একবারও পেছন ফিরে তাকালো না। তখনই জবার পিতামাতা শেহবাজের সম্মুখে এসে দাঁড়ান, কণ্ঠে একটুখানি অনুরোধের সুর টেনে বলেন। বাবা, এত তাড়াহুড়ো কেন? অন্তত দুপুরে খাবার খাইয়ে যান। শেহবাজ স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকায়, যেন এক মুহূর্তে সবকিছু ওজন করে নিয়েছে। তারপর গভীর ভারী কণ্ঠে বলে ওঠে। অন্যদিন না হয় খাবো, আজ হাতে সময় কম। তবে আমার অর্ধাঙ্গিনীর যত্ন আপনাদের হাতেই সঁপে গেলাম। কাজ শেষ হলেই আমি তাকে নিতে ফিরবো। কথা শেষ করে সে ঘোড়ায় লাগাম টেনে ধরে। এক মুহূর্ত অপচয় না করে ধুলো উড়িয়ে অদৃশ্য হয়ে যায় দৃষ্টিসীমা থেকে। জবা নিঃশব্দে দাঁড়িয়ে,
দূর থেকে শেহবাজের প্রস্থানের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। তার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ছে, যেন হৃদয়ের গভীরে কিছু একটা ফাঁকা হয়ে গেছে। জবা মনে মনে ভেবে ওঠে, সে কি বেশি কঠোর হয়ে গেল? যদি সঙ্গে যেত তবে কি সব ঠিক থাকতো? এহেন চিন্তায় এক অনিশ্চিত অস্থিরতা গ্রাস করেছে তাকে। ঠিক তখনই জবার পিতামাতা তার সামনে এসে দাঁড়ায়। পিতার প্রশ্রয় ভরা হাত তার মাথায় স্পর্শ করে। মাতার চোখে প্রশান্তির ছাপ, গম্ভীর কণ্ঠে উচ্চারণ করে, তুই বড়ই ভাগ্যবতী মা। ঘোড়ার খুরের বজ্র গর্জনে প্রকম্পিত হয় মহলের প্রাঙ্গণ। শেহবাজ তার বিশালদেহী ঘোড়াটি থামাতেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চারপাশ। মানুষের কোলাহল নিমিষে বিলীন হয়ে যায়, যেন তার উপস্থিতি যথেষ্ট ভয় ছড়িয়ে দেওয়ার জন্য। শির দ্বারা সোজা রেখে অটল দৃষ্টিতে সামনে এগিয়ে আসে শেহবাজ। তার কঠোর কণ্ঠস্বর প্রান্তর বিদীর্ণ করে ধ্বনিত হয়, বলুন, কি অভিযোগ আছে আপনাদের? নতমুখে দাঁড়িয়ে থাকা জনতার মাঝ থেকে এক শিক্ষিত প্রবীণ এগিয়ে আসে, কাপা কণ্ঠে কিন্তু দৃঢ় মনে বলে ওঠে, হুজুর, আমরা এর বিচার চাই। এ কোন নৃশংসতা! এমন বীভৎস হত্যাকাণ্ড আমাদের গ্রামে এর আগে কখনো ঘটেনি। যদি এই অত্যাচার অব্যাহত থাকে তবে আমাদের মা বোনেরা ঘর থেকে বের হতেও ভয় পাবে। আমরা এর উপযুক্ত বিচার চাই, খুনির শাস্তি চাই আমাদের চোখের সামনে। প্রবীণের কণ্ঠে প্রতিধ্বনিত হয় সবার আতঙ্ক ও ক্ষোভ। শেহবাজের চোখ দুটো আরও শীতল হয়ে ওঠে। গভীর ও স্থির কণ্ঠে সে ঘোষণা করে, অপরাধীকে খুঁজে বের করতে যা করা প্রয়োজন তাই করা হবে। গ্রামে প্রহরী মোতায়েন থাকবে, যেন এমন দুঃসাহস আর কেউ দেখাতে না পারে। আর যে শাস্তির দাবি আপনারা করেছেন সেটাও সকলের সামনে কার্যকর হবে। এখন সবাই নিজ নিজ গৃহে ফিরে যান। শেহবাজের নির্দেশে কারো সাহস হয়নি অবাধ্য হবার। নিঃশব্দে একে একে ফিরে যেতে থাকে গ্রামবাসী। তারা জানে শেহবাজ মির্জার কথার হেরফের কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। সবাই সরে যেতে তীব্র ক্ষিপ্র পদক্ষেপে দরবার কক্ষে প্রবেশ করে শেহবাজ। তার আগুন দৃষ্টি সভাসদদের ওপর নিক্ষিপ্ত হতে পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। এরপর বজ্র নিনাদে গর্জে ওঠে, এখনো অপরাধী ধরা পড়েনি কেন? কতটা সময় লাগবে আপনাদের? তার তীব্র কণ্ঠস্বর দরবার কক্ষের দেয়ালে প্রতিধ্বনিত হয়। কিছুক্ষণের নিস্তব্ধতার পর এক সভাসদ উঠে দাঁড়ায়, কাপা কণ্ঠে বলে, হুজুর, আমরা এবার নিশ্চিত খুনি খুঁজে পাব। এতদিন কোনো চিহ্ন ছিল না, কারণ সে নিখোঁজ ছিল। কোনো হত্যার খবরও আসেনি, কিন্তু এখন যখন সে আবার হত্যা শুরু করেছে, লাশগুলো পর্যবেক্ষণ করলে নিশ্চয় কোনো না কোনো সূত্র পাওয়া যাবে এবং সতর্কতাও আরও বাড়ানো হবে হুজুর। সভাসদের কথায় শেহবাজের চোখে আরও হিংস্র আগুন জ্বলে ওঠে। তার গর্জন কক্ষের বাতাস বিদীর্ণ করে। আর কোনো হত্যার পূর্বে খুনিকে আমার চাই। কঠিন হুকুম ছুড়ে দিয়ে আর এক মুহূর্ত নষ্ট না করে শেহবাজ দরবার কক্ষ থেকে বেরিয়ে যায়। তার দৃষ্টিসীমা এখন একটাই, লাশের উপর পড়ে থাকা খুনির অদৃশ্য চিহ্ন বের করা। ধরনীর বুক থেকে দিনের শেষ আলোক রোশনি বিলীন হয়ে গিয়েছে। অন্ধকার তার বিস্তার করছে চারিপাশে। নিঃশব্দ রাতের নিভৃতে জোনাকির আলো দপদপ করে জ্বলছে জবার কুড়ের ঘরের চারিপাশে, যেন ছোট ছোট তারা নেমে এসেছে ধরার বুকে। অথচ সেই মায়াবী দৃশ্য উপেক্ষা করে জানালার পাশে নিথর বসে আছে জবা। গভীর অস্থিরতা তার ভেতর ছটফট করছে, যেন অন্তরে কোনো অজানা দুর্যোগের পূর্বাভাস বাজছে। মনে হচ্ছে তার পুরো অস্তিত্ব ছুটে যেতে চায় তার স্বামীর কাছে। কি অদ্ভুত, এতদিন পর বাবা মায়ের স্নেহ সচ্ছায় ফিরেছে, অথচ হৃদয় একটুও স্থির হচ্ছে না। অপরাধীর মতো তার মন তৃষ্ণার্ত হয়ে রয়েছে অন্য কোথাও, অন্য কারো জন্য। জবার এই ভাবনার মাঝেই আসিয়া বেগম তার সামনে এসে দাঁড়ায়। মেয়ের হাত ধরে শক্ত করে টেনে বিছানায় বসায়, তারপর এক মুঠো ভাত বেড়ে দেয় তার থালায়। পুকুর থেকে ধরা টাটকা বোয়াল মাছের মাথাটা যত্ন করে তুলে রাখে মেয়ের জন্য, কিন্তু পরক্ষণেই কোনো কারণে জবার নাক চেপে ধরে ছুটে যায় বাইরে। এক মুহূর্ত দেরি করে না, প্রবল বমি শুরু হয় তার। আসিয়া বেগম হতবাক হয়ে দৌড়ে যায় মেয়ের কাছে। উদ্বেগে তার মাথা ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, কি রে মা, কি হইছে তোর? মায়ের প্রশ্নে জবা ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, কিছু না আম্মা, এই কয়দিন ধইরা মাছের গন্ধ একদম ভালো লাগতেছে না। নাকের গন্ধ লাগলেই বমি আসে। মেয়ের কথায় আসিয়া বেগম কিছু একটা ভেবে কোনো কথা না বলে মেয়েকে হালকা পাতলা খাইয়ে কক্ষে গিয়ে বিশ্রাম নিতে বলেন। জবাও তার কথা মতো কাজ করে।
অপরদিকে সেবাস ক্লান্ত দেহে দীর্ঘ কর্মব্যস্ত দিনের সমাপ্তি টেনে কক্ষে ফিরতে বুকের ভেতর এক অজানা শূন্যতা ঝাঁপিয়ে পড়ে। জবার অনুপস্থিতিতে কক্ষটি যেন প্রাণহীন নিঃসার হয়ে রয়েছে। নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে তার। অথচ এতদিন এই একই কক্ষে নির্বিকার কাটিয়ে দিয়েছে ২৬টি বসন্ত। একাকিত্বের সঙ্গে বোঝাপড়া করেই অভ্যস্ত ছিল সে। কিন্তু আজ এই নিঃসঙ্গতা অসহনীয়। নিজ কক্ষে এক মুহূর্ত থাকতে না পেরে দ্রুত মহল ছাড়ে শেহবাজ। শক্ত হাতে ঘোড়ার লাগাম টেনে ধুলো উড়িয়ে ছুটতে থাকে একমাত্র সেই গন্তব্যে যেখানে জবা রয়েছে। রাত তখন গভীর। গন্তব্যে পৌঁছে দৃঢ় হাতে দরজায় কড়া নাড়তেই ঘরের ভেতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জবার পিতামাতা তড়িঘড়ি করে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা শেহবাজকে দেখে হতভম্ব হয়ে যায়। গভীর রাতে এক প্রকার ঝড়ের মতো এসে দাঁড়ানো এই পুরুষটিকে দেখে তাদের চোখে বিস্ময় স্পষ্ট ফুটে ওঠে। শেহবাজ সেই বিস্ময় ভেদ করে গভীর অথচ স্থির কণ্ঠে বলে ওঠে, আম্মা, আব্বা, জবা কোথায়? শেহবাজের প্রশ্নে আসিয়া বেগম তড়িঘড়ি করে বলে ওঠেন, জবা ওর ঘাড়ে। জমিদার না মানে বাবা, আপনি ভেতরে আসেন, ওর ঘরে যান, আমি জোনাকিরে নিয়ে আইতাছি। বলেই আসিয়া বেগম জবার কক্ষ থেকে জোনাকিকে ডেকে নিয়ে যেতেই শেহবাজ প্রবেশ করে। নিস্তব্ধ অন্ধকারে চাঁদের ম্লান আলোয় ঘুমন্ত জবার প্রশান্ত মুখ স্পষ্ট হয়। আর সেই দৃশ্য শেহবাজের দীপ্ত দৃষ্টিতে তীব্র শীতলতা এনে দেয়। তার পা এগিয়ে চলে ধীরে। গভীর স্থির চোখে জবার মুখখানি অবলোকন করে সে। অনুভব করে নিজের অস্তিত্বের অসহায়তা। এরপর কঠোর অথচ গম্ভীর স্বরে বলে ওঠে, জবা ফুল, তুমি বিহনে নিদ্রারা আমার কাছ থেকে মুখ ফিরিয়েছে, কিন্তু সেই তুমি কিভাবে এত নিশ্চিন্তে নিদ্রায় আচ্ছন্ন যখন আমার সমগ্র অস্তিত্ব তোমার অনুপস্থিতিতে শূন্যতায় ভেসে বেড়াচ্ছে? শেহবাজের বাক্য শেষ হতে না হতেই জবা অস্পষ্ট স্বরে নড়ে ওঠে, যেন তার অচেতন সত্তা শেহবাজের উপস্থিতি অনুভব করছে। শেহবাজ একদণ্ড অপেক্ষা করে, তারপর কোনো দ্বিধা না রেখে ধীরে অথচ দৃঢ় ভঙ্গিতে জবার পাশে শুয়ে পড়ে। এক নিঃশ্বাস তীব্রতায় তাকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে, যেন এই আবরণই শেহবাজের সমগ্র অস্তিত্বের পরিত্রাণ। চোখ বন্ধ করে গভীর কঠিন স্বরে ফিসফিসিয়ে ওঠে, তুমি হীনা, আমি শূন্য, এক পথ হারা পথিক। দেখো না, তুমি এই বুকে আসতেই কেমন সমস্ত অস্থিরতা বিলীন হয়ে গেল, যেন এই বুকই তোমার একমাত্র আশ্রয়, আর তুমি আমার একমাত্র নিস্তার। কথাগুলো বলেই শেহবাজ চোখ বন্ধ করে নেয়, যেন ক্লান্ত হৃদয়টিকে ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি দিতে চায়। রাত ধীরে ধীরে ক্ষয় হয়, আর ভোরের আবির্ভাব ঘটে। বাহির থেকে হাঁস মুরগির ডাক কর্ণে প্রবাহিত হয়, যেন তারা মানব জাতিকে আহ্বান জানাচ্ছে, ওহে মানব সন্তান, নিদ্রা থেকে জাগ্রত হও, কারণ ঘুম থেকে নামাজ উত্তম। তাদের ডাকেই যেন সাড়া দিয়ে জবা ধীরে উঠে বসে। চোখ কষলিয়ে পাশে ফিরতেই তার ভ্রু কুঁচকে আসে। বিছানা শূন্য। জোনাকি কথায় বিভ্রান্ত দৃষ্টিতে চারিপাশে তাকিয়ে সেই মুহূর্তের জন্য থমকে যায়, কারণ সে তো জানেই না গভীর রাতে এখানে শেহবাজের আগমন ঘটেছিল। ফের কোনো দেরি না করে জবা সোজা মায়ের কাছে ছুটে যায়। আসিয়া বেগম তখন হাঁস মুরগির খাবার প্রস্তুত করতে ব্যস্ত। গৃহস্থলীর কাজেই নিমগ্ন। জবা তার সম্মুখে গিয়ে দ্রুত প্রশ্ন ছুড়ে দেয়। আম্মা, জোনাকি কই? জবার প্রশ্নে আসিয়া বেগম ভ্রু কুঁচকে বলেন, জোনাকি রাইতে তোর কাছে থেইক্কা চইলা আইছিল। কেন? জবার প্রশ্নে আসিয়া বেগম দুদিকে মাথা নাড়িয়ে আফসোসের সহিত বলেন, তোর তিনি আইছিল রাইতে। আসিয়া বেগমের মুখ থেকে শেহবাজের আসার কথা শুনতেই জবার বুকের ভেতর প্রবল ধুকপুক শুরু হয়। এক অজানা অস্থিরতা তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে। দৃষ্টি মুহূর্তেই ঘোলাটে হয়ে আসে। অসংখ্য প্রশ্ন তার মনে দোলা খায়, আর সেই তীব্র উদ্বেগে সে দ্রুত জিজ্ঞেস করে, আম্মা, তাইলে উনি কই? ঘরে নাই যে? জবার কণ্ঠে এক অসমাপ্ত চাওয়া লুকিয়েছিল, এক অদৃশ্য আকুতি। কিন্তু আসিয়া বেগম তা উপেক্ষা করে দৃঢ়স্বরে বলে ওঠেন, উনি কি তোর মতো আজাইরা নাকি? তার অনেক কাম আছে, তাই ভোর হইতে চইলা গেছে। মায়ের কথায় জবার বুকের ভিতর বিষাদের এক স্থির পাথর জমে ওঠে। নিঃশব্দে সে ঘুরে দাঁড়ায় আর নির্বাক পায়ে নিজ কক্ষে ফিরে আসে। দরজা বন্ধ করতে চোখ টলমল করে ওঠে। ক্ষণিকের জন্য সে নিজেকে সামলাতে পারে না। শূন্য দৃষ্টিতে বিছানার দিকে তাকিয়ে মনের গহীনে এক অব্যক্ত কষ্ট উপচে পড়ে। এমন কি কাজ ছিল যে আমাকে না বলেই চলে যেতে হলো?
মনের এই চাপা প্রশ্ন তার হৃদয়কে নিংড়ে দেয়। সে জানে গত রাতে স্বপ্নের মাঝে সে অনুভব করেছিল এক উষ্ণ স্পর্শ, শেহবাজের অস্তিত্ব। কিন্তু যদি জানতো সেটা নিছক স্বপ্ন ছিল না, বরং বাস্তব, যদি খোঁড়াখড়ে উপলব্ধি করতে পারত যে শেহবাজ সত্যিই তার পাশে ছিল, তাহলে সে কোনো দ্বিধা রাখত না। সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলতো, নিয়ে যান আমায় আপনার সাথে। কিন্তু সেটাও কি আর হলো? নিঃসঙ্গতার ভারে নুইয়ে পড়া জবা বিষণ্ণ মনে বসে আছে নিচের কক্ষে। প্রভাতের কোমল সোনালি আভা কখন যে গোধূলির রক্তিম আলোর সঙ্গে মিশে গেছে সে টেরও পায়নি। সময় যেন স্থির হয়ে আছে তার জন্য, অথচ ক্ষণে ক্ষণে তার চোখ চলে যায় জানালার বাইরে এক আশায়, যদি শেহবাজ ফিরে আসে। ঠিক তখনই আসিয়া বেগম এক বৃদ্ধ কবিরাজকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন। জবা বিস্মিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, মা, কবিরাজের কেন আনছো? তার প্রশ্ন উপেক্ষা করেই আসিয়া বেগম গম্ভীর কণ্ঠে কবিরাজকে নির্দেশ দেন, চাচা দেখেন তো আমি যা অনুমান করছি তা সত্য কি না। আসিয়া বেগমের কথায় কবিরাজ মনোযোগ সহকারে জবাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়েন। নিঃশব্দ কক্ষের বাতাস ভারী হয়ে ওঠে প্রতীক্ষার বোঝায়। এক সময় কবিরাজ তার পরীক্ষা সম্পূর্ণ করে উজ্জ্বল চোখে আসিয়া বেগমের দিকে তাকিয়ে আনন্দিত স্বরে বলে ওঠেন, জোনাকির মা, মিষ্টান্ন ভোজের আয়োজন করো, নতুন অতিথি আছে। জমিদার গিন্নি আন্তঃসত্ত্বা, জমিদার বংশের উত্তরাধিকার ধারণ করেছে তার গর্বে। কবিরাজের বাক্যে যেন আনন্দের বিস্ফোরণ ঘটে কক্ষে। আসিয়া বেগম ও জোনাকি উচ্ছ্বাসে জবাকে জড়িয়ে ধরে। আবেগ মোহিত কপালে চুম্বন এঁকে দিয়ে ছুটে যান খবরটি জবার পিতাকে জানানোর জন্য। কিন্তু জবা সে স্থির নিঃশব্দ। চারিপাশের এই আনন্দ উৎসব যেন তাকে ছুঁয়েও যাচ্ছে না, আবার ছুঁয়েও এক অদ্ভুত শূন্যতার মধ্যে ফেলে দিচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো অজানা অনুভূতির সমুদ্রের মাঝে ডুবতে বসেছে, অথচ সে জানে না কিভাবে সাঁতার কাটা উচিত। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। কম্পিত হাতে সে নিজ অজান্তে নিজের উদরে স্পর্শ করে। এক চিমটি বাস্তবতা যেন সেই স্পর্শের মাধ্যমে তাকে বিদ্যুৎপৃষ্ট করে দেয়। দু চোখ অশ্রুতে ভরে ওঠে। এই মুহূর্তে, এই ক্ষণে তার অস্তিত্বের প্রতিটি কোষ, প্রতিটি নিঃশ্বাস শুধুমাত্র একজনকেই খুঁজছে, তার ফুসোবাবুকে। তার বুকের উষ্ণতার মাঝে লুকিয়ে যেতে ইচ্ছে করছে কোনো শব্দের উপেক্ষা না করে তার বুকে মুখ গুজে দিয়ে ফিসফিসিয়ে জানিয়ে দিতে, আপনার এই অংশ আমার ভেতর বড় হচ্ছে। কিন্তু সে যে নেই। জবা আবার ভাবে, আচ্ছা, উনি যখন জানবে তার অস্তিত্বের অংশের কথা, তখন তার কঠোর মুখাবয়বে কেমন প্রতিক্রিয়া ফুটে উঠবে? জবা ভেবে পাচ্ছে না। সে আর এক মুহূর্ত এখানে থাকতে চাইছে না। এখনই তার মহলে ফেরা উচিত। যেই ভাবনা সেই কাজ। সে পদচারণ করে নিজ পিতার নিকট, তাকে দিয়ে আসার কথা বলতে। তখনই তার পিতা হাসি মুখে তার সামনে এসে কপালে স্নেহের চুম্বন দিয়ে বলে ওঠে, আম্মা, আমি এখনই মিষ্টি লইয়া জমিদার মহলে যাইতাছি, তা করে এই খুশির সংবাদটা দিতে। আব্বা, আমারে লইয়া যান, আমিও যামু আপনার লগে। জবার কথা শুনে তার পিতা চিন্তিত হয়ে বলে ওঠে, না মা, তোর আমার লগে যাওয়ার লাগবে না। তুই তো জানোস এই জায়গাতে আমাগো হাইটা যাওয়া লাগবো জমিদার মহল পর্যন্ত। আমি চাই না তুই এই অবস্থায় হাইটা এত দূর যা। আমি বরং খবরটা দিয়ে চলে আসমু, তখন জামাই নিজেই তোরে নিয়ে যাইব। পিতার মুখ হতে এহেন কথা শুনে জবার মন কুঠুরিতে একরাশ হতাশা ছেয়ে যায়। সে যে নিজ মুখে তার ফুসোবাবুকে তার ভালোবাসার অংশের আগমনের বার্তা দিতে চেয়েছিল, এখন কিভাবে সে এই কথাটা বলবে তার পিতার কাছে? জবার ভাবনার মাঝেই তার পিতা অশ্রুসিক্ত নয়নে জবার গালে হাত দিয়ে বলে ওঠে, আমার সেই ছোট্ট মাটাও এখন মা হইব। আমি অনেক খুশি মা। দয়া করি স্বামী সংসার লইয়া তুই সারা জীবন সুখে থাক। বাবার কথায় জবার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে পিতার বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। তখনই সে বলে ওঠে, আর কান্দিস না মা, এখন তোর চোখে আমি যাতে পানি না দেখি, সময় হয়ে যাইতেছি। আমি যাই তাইলে। বলে তিনি পদচারণ করে মহলের উদ্দেশ্যে। তখনই জোনাকি পেছন থেকে এসে বলে ওঠে, আব্বা, আমিও যাব আপনার লগে। আমি একটু জমিদার মহলটা দেখে আসুম। জোনাকির কথায় জবা সেদিনের সভাসদের বলা কথা মনে করে চিন্তিত হয়ে বলে ওঠে, না, তোর যাওয়ার দরকার নাই, তুই এইখানেই থাক। সে শুনে কার কথা জোনাকি কারো নিষেধ না শুনে পা বাড়ায় নিজ পিতার সহিত। জবা ও আসিয়া বেগম তাদের পদচারণের পানে চেয়ে থাকে যতক্ষণ অবধি তাদের ছায়ামূর্তিটুকু দৃশ্যমান থাকে।
সময় তার আপন নিয়মে গড়িয়ে চলে। বিকেলের রং মুছে গিয়ে গাঢ় অন্ধকারে ছেয়ে যায় আকাশ। ধীরে ধীরে রাত গভীর হয়, তবুও জবার পিতা ও বোনের কোনো খোঁজ নেই। অস্থিরতা গ্রাস করে নেয় জবার মন। কক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অজান্তেই তার পায়চারি বেড়ে যায়। তার হৃদয়ে যেন এক অজানা আশঙ্কার দোলাচল। জবার এমন অস্থির অবস্থা দেখে আসিয়া বেগম গভীর উদ্বেগ লুকিয়ে শান্ত স্বরে বলেন, মা তুই শান্ত হ। মনে হইতাছে আইজি হয়তো ওনাগো জমিদার বাড়ি থাইকা আসতে দেয় নাই, রাইত হইয়া গেছে দেইখা। মায়ের কথায় কিছুটা স্থির হয় জবা। হতে পারে সত্যিই তাই হয়েছে, কিন্তু আসিয়া বেগম যে তাকে শান্ত করতে কথাগুলো বলেছেন সে কথা জবা জানে, কারণ মায়ের চোখের গভীরে যে একই দুশ্চিন্তার ছায়া। জবা ধীর পায়ে কক্ষের জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আধারে আকাশের দিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। তার বুকের গহীনে ফের অভিমান জমতে থাকে শেহবাজের প্রতি। মনে মনে সে বলে ওঠে, কি করে পারলো সে? কি করে পারলো তার অস্তিত্বের আগমনের খুশির সংবাদ জেনেও একবারও না আসতে? জবা কতবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, প্রতিবার মনে হয়েছে হয়তো এবার সে এসেছে, হয়তো তার ফুসোবাবু দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, তাকে নিতে এসেছে। কিন্তু না, নির্দয় মানুষটা এলো না। রাত ফুরিয়ে প্রভাত প্রায় আসন্ন, তবুও তার দেখা নেই। জবার বুকের গভীরে প্রশ্নের বিষাক্ত ছায়া নেমে আসে। তবে কি সে খুশি হয়নি? যদি সত্যি খুশি হতো তবে কি সে আসতো না? যেমন সেদিন এসেছিল গভীর রাতে কেবল তার জন্য। জবার ভাবনার মাঝে দীর্ঘ রজনী ফুরিয়ে যায়। এক মুহূর্তের জন্য তার চোখে ঘুম আসেনি। একই অস্থিরতায় কেটে গেছে আসিয়া বেগমের রাতও। উদ্বেগ, শঙ্কা আর এক অজানা ভয় তাদের দুজনকে স্থির হতে দেয়নি। প্রভাতের আলো ফুটতেই তারা সালাতে দাঁড়িয়ে যায়। নামাজের সান্ত্বনা যেন খানিকটা প্রশান্তি এনে দেয়, কিন্তু অন্তরের অস্থিরতা তাতে একটুও কমে না। সালাদ শেষে আসিয়া বেগম প্রতিদিনের মতো উঠোনে এসে হাঁস মুরগির জন্য আহার তৈরিতে ব্যস্ত হন। ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি দৌড়ে আসে, যেন কোনো অশুভ বার্তা বহন করছে। সে হাঁপাতে হাঁপাতে আসিয়া বেগমের সম্মুখে এসে থমকে দাঁড়ায়। কণ্ঠে গভীর বেদনার ভার, চোখে এক অজানা শোকের ছায়া নিয়ে বলে ওঠে, ও জোনাকির মা, তোমার জোনাকি আর তোমার স্বামী নাই গো। উত্তরের জঙ্গলে তাদের লাশ পাওয়া গেছে। এমন এক বাক্য বলল লোকটি যা আসিয়া বেগমের চিত্ত চিরে এফোর ওফোর করে দিয়েছে। তিনি স্তব্ধ হয়ে গেলেন, বুঝতে পারছেন না যা শুনেছে তা সঠিক নাকি ভ্রম। কথাটি দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাহস হচ্ছে না আসিয়া বেগমের। সে মাটিতে নিস্তেজ হয়ে লেপ্টে বসে আছেন লোকটির পানে চেয়ে। তখনই জবা বাহিরে এসে আসিয়া বেগমের এহেন হালাত দেখে তার কাছে ছুটে গিয়ে প্রশ্ন করে, আম্মা কি হয়েছে তোমার? আসিয়া বেগম নিশ্চুপ, কোনো কথার উত্তর দিচ্ছে না। মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে লোকটি ফের একই কথা ছুড়ে দেয় জবার উদ্দেশ্যে। নির্মম বাক্যটি কর্ণভেদ করে পৌঁছতেই জবা ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে ওঠে, আপনি কি বলছেন চাচা? আপনার হুঁশ আছে? মিথ্যার আশ্রয় নিয়ে এত বড় কথা বলতে কুণ্ঠাবোধ হলো না? জানেন আপনার এই বিভৎস মিথ্যার জন্য কত বড় শাস্তি পাওয়ার অধিকারী আপনি? লোকটি জবার উত্তপ্ত বাক্যের পরও অটল ব্যথিত নয়নে চেয়ে সংযত স্বরে বলে, আমি মিথ্যা কইতেছি না মা, বিশ্বাস করো আমি সত্যি কইছি। যদি অবিশ্বাস হয় তাহলে নিচে গিয়ে চোখে গিয়ে দেখে আই। লোকটির দৃঢ় উচ্চারণ জবার অন্তর পর্যন্ত ঝাঁকুনি দিয়ে যায়। তার সমগ্র সাহস মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। শরীর এক অসহনীয় শীতল আতঙ্কে জমে আসছে তার। রক্তের প্রবাহ থমকে গেছে। তার মনের গভীরে ধাক্কা দিয়ে উঠছে প্রবল এক অনিশ্চয়তা। সর্বাঙ্গে কাঁপুনি ছড়িয়ে পড়েছে। বুকের ভেতর কিছু একটা চূর্ণ হয়ে যাচ্ছে জবার। চোখ ফেটে বেরিয়ে আসে দুঃসহ অশ্রু, কিন্তু কান্নার বিলাপ শোনার মতো সময় তার নেই। নিজেকে আর ধরে রাখতে পারে না সে। পাগল প্রায় অবস্থায় উঠে দাঁড়ায়, দিশেহারা চিত্তে ছুটে যায় অজানা বিভীষিকার দিকে। আসিয়া বেগম তখন নিজ সম্বিত ফিরে পান। তিনি নিজেও আতকে উঠিয়ে মেয়ের পিছু নেন। দুজনেই দিক বিদিক হারিয়ে ছুটছে। শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই তাদের। পায়ের গতিও তাদের বসে নেই, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে নিচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দুজনের একটাই প্রার্থনা উঠে আসে, লোকটির বলা কথা যেন মিথ্যে হয়, যেন এই দৌড় শুধু এক বিভ্রান্তির অংশ হয়ে থাকে। কিন্তু নিয়তি নিষ্ঠুর, সে তো কাউকে দয়া করতে জানে না। সময়ের কাঁটা কেবলই এগিয়ে চলে। জবা আর আসিয়া বেগম পথ চলতে থাকেন পাগল প্রায় অবস্থায়। তাদের শ্বাস দ্রুততর হচ্ছে, পায়ের
ভারসাম্য হারিয়ে যাচ্ছে বারবার, কিন্তু থামার অবকাশ নেই। জবার শরীর একেবারে বিধ্বস্ত, প্রচণ্ড ক্লান্তি আর কাঁপুনি তার সমস্ত শক্তি নিঃশেষ করে দিচ্ছে। তবুও সে হাল ছাড়ে না, মায়ের হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকে, কারণ পেছনে ফেরার উপায় নেই। সামনে যা আছে তা জানার জন্যই তাদের এই উন্মত্ত পথ চলা। প্রখর রোদ মাথার উপর আগুন ঢালছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর, কাপড় চুপসে যাচ্ছে, কিন্তু এই যন্ত্রণাও এখন তুচ্ছ, কারণ তারা তো হাঁটছে এক ভয়ঙ্কর শঙ্কার দিকে, যা শরীরের কষ্টের চেয়েও বহুগুণ বেশি যন্ত্রণাদায়ক। অবশেষে তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। সেখানে গিয়ে যা দেখে তাতেই তাদের শিরদাঁড়া বেয়ে নেমে আসে এক হিম শীতল স্রোত। অসংখ্য মানুষের ভিড় জমে আছে সামনে, সেই ভিড় যেন এক অনিশ্চয়তা বহন করছে। জবা মুহূর্তের জন্য থমকে যায়, তারপর সমস্ত শক্তি একত্র করে দৌড়ে ছুটে যায় ভিড়ের মধ্যে। তার শাড়ির আঁচল মাটিতে পড়ে গড়াগড়ি খায়, ধুলায় মাখামাখি হয়ে যায় সে, কিন্তু এসবের কোনো হুঁশ নেই তার। সে শুধু খুঁজছে নিজ আপনজনদের, যাদের হারানো ভয় তাকে এই উন্মত্ততার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ভিড় ঠেলে এগিয়ে যেতেই জবার চোখে পড়ে সাদা কাপড়ে মোড়ানো দুটি নিথর দেহ। বুকের গভীর থেকে দুঃসংবাদের ঝড় এক ঝটকায় সব কিছু উলটপালট করে দেয়। কম্পিত পায়ে এগিয়ে যায় সে, মনে হয় প্রতিটা পদক্ষেপের সঙ্গে হৃৎপিণ্ডটা ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত শেহবাজের দৃষ্টি পড়ে জবার ওপর। বিধ্বস্ত বিপর্যস্ত সে ছুটে গিয়ে তাকে ধরে ফেলতে চায় শেহবাজ, কিন্তু তার আগেই জবা দুঃসহ সত্যের মুখোমুখি হয়। সাদা কাপড় সরাতে হৃদয় বিদারক চিৎকারে কেঁপে ওঠে চারদিক। গগন বিদীর্ণ করা সেই আর্তনাদ সমস্ত পৃথিবীকে জানিয়ে দেয় এই নিথর দেহ দুটি তারই রক্তের সম্পর্কিত, তারই আপনজন। দূরে দাঁড়িয়ে থাকা আসিয়া বেগম নিজের স্বামী ও আদরের মেয়ের শীতল দেহখানা দেখে জমে যান। মুহূর্তে পুরো শরীর অনুভূতিহীন হয়ে বসে পড়েন মাটিতে। অথচ জবা সেই নিথর দেহের সামনে দাঁড়িয়ে সামলাতে পারে না নিজেকে। পিতার শিয়রের কাছে গিয়ে কেঁপে ওঠা কণ্ঠে আর্তনাদ করে ওঠে, আব্বা, ও আব্বা, আপনি এমনি শুইয়া থাকেন না, ওঠেন, একটু উইঠা আমার দিকে তাকান। দেখেন আপনার মেয়ের অনেক কষ্ট হইতেছে। আব্বা ওঠেন না, আমার কলিজা তো ফাইটটা যাইতেছে। দেখেন না একবার আমারে। আহ, কি ভয়ঙ্কর হৃদয় বিদারক আর্তনাদ, যা উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে তীক্ষ্ণ শেরের মতো বিঁধে যায়। জবা কিছুতেই মেনে নিতে পারছে না তার বোন ও পিতার এই নিস্তব্ধতা। তার চিৎকারে বাতাস কেঁপে ওঠে। সে ব্যাকুল হয়ে বোনের নিথর দেহ আঁকড়ে ধরে, রক্তে ভেজা গাল দুটো হাতের উষ্ণ স্পর্শে মুছে দিয়ে সেখানে গভীর ভালোবাসার চুম্বন আঁকে সে। ফের অনুনয়ের সহিত বলে ওঠে, ও জোনাকি, ও বোন, একটু ওঠ না রে, হেমনে আর শুয়ে থাকোস না। ও সোনা পাখি, ওঠ না একটু, দেখ তোর বুবু তোরে ডাকে। ও বোন, তাকা না আমার দিকে। তার কণ্ঠে শুধু আহ্বান নয়, শুধু আর্তনাদ নয়, এ এক শূন্যতার অতল গহ্বরে হারিয়ে যাওয়া এক বিদীর্ণ আত্মার চিৎকার। জবার করুণ বিলাপে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। চারিপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর হৃদয়ে বেদনার শীতল ছায়া নেমে আসে, কিন্তু যাদের উদ্দেশ্যে এই হৃদয়ভেদী আহ্বান, তারা আর কখনোই তা শুনবে না। কি করে শুনবে? তাদের দেহ তো নিষ্প্রাণ, নির্মম নিষ্ঠুরতার বলি হয়ে তাদের রুহ অনেক আগেই এই মায়ার পৃথিবী ছেড়ে চলে গেছে। জবা আর সহ্য করতে পারছে না, কণ্ঠ চিরে উঠে আসছে হাহাকার। বুক ফাটানো চিৎকার দিয়ে সে বারবার জোনাকির নিথর দেহ আঁকড়ে ধরছে, অসহায়ের মতো তাকে জাগাতে চাইছে, অথচ প্রতিবারই আরও গভীর শূন্যতার অতলে তলিয়ে যাচ্ছে সব কিছু। জবার এমন বিপর্যস্ত অসহায় অবস্থা দেখে শেহবাজ আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত এগিয়ে এসে শক্ত হাতে তাকে নিজের বুকের মাঝে চেপে ধরে, যেন ভেঙে পড়ার আগেই তাকে আগলে রাখতে পারে। কিন্তু শেহবাজের কঠোর সুরক্ষার প্রতীক সেই আলিঙ্গনও জবার শোকের প্রবল স্রোত থামাতে পারে না, বরং সে আরও বেশি বিহ্বল হয়ে ওঠে, আরও অসহায় হয়ে কেঁদে ওঠে। তার দুঃখ এতটাই গভীর যে শেহবাজের উষ্ণতাও তা প্রশমিত করতে ব্যর্থ হয়। তবুও শেহবাজের অস্তিত্ব টের পেয়ে জবা তার বুক থেকে মুখ তুলে চেয়ে থাকে। তার চোখে অশ্রুর স্রোত, কণ্ঠে ভাঙচুরি হওয়া এক করুণ আকুতি, ঠোঁট কাঁপে, গলা জড়িয়ে আসে। তবুও সে বলে, আপনি তো এই মির্জানগরের জমিদার, সকলে আপনাকে ভয় পায়। আপনি একটু আব্বাকে আর জোনাকিকে বলেন না উঠতে। আপনি বললেই ওরা উঠে যাবে, দয়া করে একবার বলেন। তার কণ্ঠে আকুতি নয়, আত্মার শেষ আশ্রয় খোঁজার মরিয়া চিৎকার। বাস্তবতা বুঝতে না পারার শিশুসুলভ আবেগ নয়, বরং এক অন্তহীন
অস্বীকার, এক ভয়ঙ্কর সত্য থেকে পালিয়ে বাঁচার ব্যর্থ চেষ্টা। শেহবাজ অনুভব করতে পারে জবার মানসিক স্থিতি ভেঙে পড়েছে, দুঃখের সাগরে সে দিশেহারা হয়ে গেছে। এই মুহূর্তে তাকে শান্ত করাই প্রয়োজন। তাই শেহবাজ নরম কণ্ঠে বলে, ফুল, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এ যেন বাতাসে মিলিয়ে যাওয়া কথার মতোই শূন্যতা সৃষ্টি করে। কারণ জবার কান্নার স্রোত থামার নয়, সে যেন ব্যথার প্রতিচ্ছবি হয়ে নিজের সুখেই বিলীন হতে চায়। জবা ফের আহাজারি করিয়ে বলে ওঠে, কে মারলো আমার আব্বাকে? কে মারলো আমার বোনকে? কি ক্ষতি করেছিল তারা? কারো? বলে বারবার চিৎকার করতে থাকে জবা। আহাজারির এক পর্যায়ে অবশ হয়ে সে শেহবাজের বুকে ঢলে পড়ে। শেহবাজ আতকে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তীব্র উদ্বেগে চারিপাশে তাকিয়ে একজনের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলে ওঠে। হাকিম ডাকো এক্ষুনি। তার কণ্ঠের দৃঢ়তা স্পষ্ট, কিন্তু অন্তরে এক অজানা আতঙ্ক কাজ করছে। সে আর এক মুহূর্ত দেরি না করে জবাকে শক্ত হাতে কোলে তুলে নেয়। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে আসিয়া বেগমের নিস্তব্ধ অনুভূতিহীন অবস্থা। তিনি স্থির নিশ্চল হয়ে একটি প্রতিমার মতো বসে আছেন, চোখের দৃষ্টি ফাঁকা, যেন তিনি বাস্তবতাকে ছুঁয়ে দেখার শক্তিও হারিয়ে ফেলেছেন। শেহবাজ দ্রুত তার সামনে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, আম্মা, আপনি ঠিক আছেন? কিন্তু কোনো সাড়া নেই। এক নিঃশব্দ জগতে ডুবে আছেন আসিয়া বেগম। তার শরীরে কোনো নরণচরণ নেই, কোনো আবেগের বহিঃপ্রকাশ নেই। শেহবাজের মনোগহীনে এক অদ্ভুত ব্যথার স্রোত বইতে থাকে। সে বুঝতে পারে এই শোক শুধু জবার নয়, এই শোক তার মায়েরও, যা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। নিজের আবেগকে সংযত করে সে দ্রুত নির্দেশ দেয়, আম্মাকে অন্তর্মহলে নিয়ে যাও, খেয়াল রেখো যেন একা না থাকে সে। সময় বয়ে যায়, কিন্তু জবা নিস্তেজ হয়ে শেহবাজের বুকের গভীরে লুটিয়ে পড়ে আছে। শেহবাজ তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, যেন কোনো শক্তি তাকে আলাদা করতে না পারে। তার সমগ্র শরীর শিহরিত, মনে এক দুর্বোধ্য ঝড় বয়ে চলেছে। কিছুক্ষণ আগে হাকিমের মুখ থেকে শোনা বাক্যটি তাকে এক অজানা অনুভূতির অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার এখন কি অনুভব করা উচিত, কি প্রতিক্রিয়া দেখানো উচিত। সে শুধু জানে যদি সে পারত তবে এই মুহূর্তে জবাকে নিজের বুকের গভীরে গেঁথে নিত, শ্বাস প্রশ্বাসে মিশিয়ে নিত, যেন সে আর পৃথক সত্তা হয়ে না থাকে। নিজেকে সামলে নিয়ে শেহবাজ জবার উদরের উপর হাত রাখে। তার আঙুলের স্পর্শে অজানা এক শিহরণ খেলে যায়। গলা গভীর অথচ কাপড় মিশ্রিত হয়ে বলে ওঠে, ফুল, তুমি কি জানো আমাদের ভালোবাসার এক টুকরো স্নেহ এখন তোমার গর্ভে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে। আমার ছোট্ট হাঁসের ছানাটার গর্ভে এখন এক ছোট্ট প্রাণ আলিঙ্গন খুঁজে নিয়েছে। বলে শেহবাজ জবাকে আরও শক্তভাবে জড়িয়ে জবার ললাটে গভীর চুম্বন এঁকে দিয়ে কম্পিত কণ্ঠে ফের বলে ওঠে, ফুল দেখো, আমার শরীর কাঁপছে, বুকের ভেতরে এক অজানা শিহরণ জাগছে। এ কেমন অনুভূতি আমাকে গ্রাস করছে। বাবা হওয়ার এই সংবাদ কি সত্যি এতটা বিস্ময়কর, এতটা রঙিন, এতটা আবেগময়? আমি শ্বাস নিতে পারছি, অথচ মনে হচ্ছে হৃদয়টা আনন্দে এক মুহূর্তের জন্য থমকে গেছে। শেহবাজ চোখ বন্ধ করে নেয়। মুহূর্তের মধ্যে তার শুষ্ক অনুভূতিহীন দৃষ্টি শৃঙ্খল ভেঙে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। এ অশ্রু এক পিতার অশ্রু, যে নিজের রক্তের বন্ধনকে প্রথমবারের মতো সাদরে গ্রহণ করছে। এ অশ্রু এক স্বাগত, এক নিঃশব্দ আহ্বান, যা তার হৃদয়ের গভীরতম কোনো এক উৎসারিত হয়ে ঝরে পড়ছে জবার অগোচরে। অথচ মেয়েটি কিছুই টের পায় না, কীভাবেই বা পাবে? তার হৃদয়ে যে স্বজন হারানোর বেদনা সমেত পাথরের মতো ভারী শূন্যতা জমে আছে, যেখানে অনুভূতির প্রবাহ নিস্তব্ধ হয়ে গেছে। আরও খানিকটা সময় অতিবাহিত হতেই শেহবাজের উষ্ণ বুকের আশ্রয় থেকে ধীরে ধীরে জবার জ্ঞান ফেরে। চোখ খুলতেই দুঃসহ স্মৃতির ঝড় ঝাঁপিয়ে পড়ে তার মস্তিষ্কে। মুহূর্তের মধ্যে ভয়ার্ত চেতনা ফিরে আসে। তার পিতা, তার বোন, তাদের নিথর দেহ কোথায়? তাদের পাশে যেতে হবে তাকে। এহেন চেতনায় সে বিদ্যুৎ গতিতে উঠে বসে। শেহবাজের বাঁধন থেকে ছুটে যেতে চায়, কিন্তু শেহবাজ বজ্র দৃঢ় হাতে তাকে আটকে ফেলে। জবা ছটফট করে মরিয়া হয়ে মুক্ত হওয়ার চেষ্টা চালায়। তখনই শেহবাজ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ফুল, এতটা অস্থির হইও না, নিজেকে সংযত করো। কিন্তু শান্ত হওয়া তো দূরের কথা, জবা আরও উন্মত্ত হয়ে ওঠে। তার স্বজনদের নিথর দেহের কাছে পৌঁছতে হবে তাকে। তাই সে ছোটার জন্য চিৎকার করে কান্না করে ওঠে। তার কান্না, তার চিৎকার কক্ষের চারিপাশের বাতাসকে ভারী করে তোলে। জবার এহেন হালাত দেখে তখনই শেহবাজ নিষ্পৃহ স্বরে বলে, তাদের দাফন সম্পূর্ণ হয়েছে, তুমি চাইলেও আর তাদের দেখতে পারবে না।
এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে, জবার সারা শরীর জমে যায়, চোখের ভেতর দুঃসহ শূন্যতার অন্ধকার নেমে আসে। চোখে মুখে আগুন নিয়ে চিৎকার করে ওঠে সে, যেন জগতের সমস্ত যন্ত্রণা তার কণ্ঠে জমা হয়েছে। ফের ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আপনি এমনটা কেন করলেন? কেন আমাকে ছাড়া তাদের দাফন করালেন? শেহবাজ জবার মনের অবস্থা বুঝতে পারে, তাই জবাকে কাছে টেনে শক্ত হাতে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ফুল, একটু শান্ত হও। তুমি জ্ঞানহীন ছিলে পুরো সময় জুড়ে। এতক্ষণ লাশ রাখা সম্ভব ছিল না। আর তুমি যদি এত অস্থির হও তবে আমাদের অনাগত সন্তানের ক্ষতি হবে। শেহবাজের কথা শুনে জবা পাথরের মতো নিশ্চল হয়ে যায়। কয়েক মুহূর্ত সে শূন্য দৃষ্টিতে স্থির দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে নিজেকে শেহবাজের বুকের আশ্রয় থেকে ছিন্ন করে নেয়। পর মুহূর্তে সে দু হাত তুলে নিজের পেটে নির্মমভাবে আঘাত করতে শুরু করে, আর কাঁপতে কাঁপতে তীব্র কান্নায় চিৎকার করে ওঠে, আমি রাখবো না এই সন্তান। ওর আগমনের সংবাদ দিতে এসে আমার আব্বা আমার জোড়াকে আমাকে ছেড়ে চলে গেছে। এ আমার জন্য অভিশাপ। আমি একে শেষ করে দিব, মেরে ফেলবো একে। তার ক্রন্দনের প্রতিধ্বনি বাতাসে মিলিয়ে যেতে না যেতে বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ে শেহবাজের লৌহ দৃঢ়চর, যা জবার কাল ছিন্ন ভিন্ন করে দেয়। আঘাতের তীব্রতায় জবা প্রায় মাটিতে লুটিয়ে পড়তে নিলে শেহবাজ বিদ্যুৎ গতিতে তাকে টেনে ধরে, তার থুতনি নির্মমভাবে চেপে ধরে রক্ত শীতল কণ্ঠে গর্জে ওঠে, খবরদার জবা, আমার সন্তানের গায়ে এক বিন্দু ক্ষতিও যদি লাগে, আল্লাহর কসম, এই পৃথিবী আমি ধ্বংস করে দেব। বলে সে এক ঝটকায় জবাকে ছেড়ে দূরে সরে যায়। টাট শিরায় শিরায় রক্তের টান তৈরি হয়, ফুসফুসের ভেতর আগুন জ্বলে ওঠে। হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে নিজের চুল টেনে ধরে শেহবাজ, দৃষ্টি রক্ত লাল হয়ে ওঠে তার ক্রোধে। অন্যদিকে জবা মুখ ফিরিয়ে নীরবে অঝোর ধারায় কাঁদতে থাকে, যেন তার সমস্ত কষ্ট বুকের ভেতর পাথরের মতো জমাট বেঁধে গেছে। অজস্র মুহূর্ত পার হয়ে যায়। শেহবাজ ধীরে ধীরে গভীর শ্বাস নেয়, দুঃসহ রাগ সংবরণ করে জবার সামনে এসে কোমল অথচ দৃঢ় স্বরে বলে, ফুল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি যা করছিলে তা আমি সহ্য করতে পারিনি। বলো, একজন পিতা কি তার সন্তানের মৃত্যুর কথা শুনতে পারে? জবা নির্বাক, সে কোনো উত্তর দেয় না, শুধু ফাঁকা চোখে সামনে তাকিয়ে নীরবে কাঁদতে থাকে। ফের দীর্ঘশ্বাস ছেড়ে চোখের জল মুছে ফেলে, কাপা কণ্ঠে বলে ওঠে, আমাকে আব্বা আর জোনাকির কবরের কাছে নিয়ে যান। আমি যেতে চাই, দেখতে চাই ওনাদের শেষ আশ্রয়। চারিদিকে ঘন কালো অন্ধকার ঘনিয়ে এসেছে। জমিদার বাড়ির আঙিনা বিষাদের ভারে স্তব্ধ, যেন শোকের কালো ছায়া প্রতিটি ইট পাথরের গভীর দাগ কেটে গেছে। এমন নিঃসঙ্গ নির্দয় সময়ে জবাকে নিয়ে যাওয়া উচিত হবে না, শেহবাজ তা ভালো করেই জানে। কিন্তু জবার আগুল আহ্বান, তার ব্যাকুল চোখের আরতি উপেক্ষা করার শক্তি তার নেই। তাই সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করল না শেহবাজ। সে জবাকে নিয়ে নিজ ঘোড়ার নিকট গিয়ে কঠোর দৃঢ় ভঙ্গিতে তাকে নিজের ঘোড়ায় বসিয়ে শক্ত হাতে বেষ্টন করে নিজেও উঠে বসল পিঠে। প্রতিটি স্নায়ু টান টান করে ঘোড়ার লাগাম টেনে ধরল শেহবাজ। ফের মুহূর্তেই ঝড়ের বেগে ছুটে চলল তাদের গন্তব্যের দিকে। কবরস্থানে পৌঁছতেই শীতল বাতাস হাড়ের ভেতর পর্যন্ত শিরশিরে শীতলতা বইয়ে দিল। নিস্তব্ধতা যেন শখের গভীরতাকে আরও তীব্র করে তুলেছে। চারিপাশের নীরবতা কেবল মৃত্যু আর হারানোর গুঞ্জন শুনিয়ে যাচ্ছে। চাঁদের ফ্যাকাশে আলো সাদা কাপড়ের মতো বিছিয়ে আছে দুটি কবরের ওপরে, যেন নির্বাক শোক জ্ঞাপন করছে মৃত্যুদের স্মৃতিতে। জবা শেহবাজের হাত ছাড়িয়ে নিষ্প্রাণের মতো মাটিতে নুয়ে পড়ল, কাঁপতে থাকা আঙুলে কবরের মাটি স্পর্শ করল, আর মুহূর্তেই ফিরে পড়ল বিলাপে, অসংখ্য অস্পষ্ট শব্দে, বুকচিরা আর্তনাদে। শেহবাজ স্থির দাঁড়িয়ে রইল নীরব দর্শকের মতো। সে বহুবার জবার কান্না শুনেছে, কিন্তু আজকের মতো এতটা বেদনা বিধুর, এতটা বিভীষিকাময় আর কখনো শোনেনি। আজ জবার সমস্ত হাহাকার, সমস্ত দুঃখ, সমস্ত হারানোর যন্ত্রণা দিগন্ত বিদারী কান্নায় ঝরে পড়ছে। কিন্তু হঠাৎই জবার বিলাপ থেমে গেল, শূন্যতা গ্রাস করল চারিপাশকে। তার নিস্তেজ শরীর ধপ করে ঢলে পড়ল মাটিতে, নিঃসঙ্গ কবরের পাশে। শেহবাজ উদ্বিগ্ন হয়ে জবাকে তুলে নিল, তার নিঃসার দেহ শক্ত হাতে আঁকড়ে ধরল বুকে। এক মুহূর্ত বিলম্ব না করে দৃঢ় পদক্ষেপে মহলের পথে অগ্রসর হলো। তার চোখে গভীর উদ্বেগের ছায়া, মুখে তীক্ষ্ণ শঙ্কার রেখা। কারণ জবা এখন একা নয়, তার অনাগত সন্তানের অস্তিত্ব রয়েছে তার মাঝে, যার প্রতিটি মুহূর্ত এখন যত্নের দাবিদার। হাকিম স্পষ্ট করে বলে গেছে জবাকে শান্ত রাখতে হবে, দুশ্চিন্তার ছায়াও তার কাছে ভিড়তে দেয়া যাবে না।
কিন্তু শেহবাজ জানে এটা এই মুহূর্তে অসম্ভব। যে নারী মৃত্যুর শীতল ছায়া দাঁড়িয়ে বুক চেরা আর্তনাদ করেছে, সে নিজের শোকে সমস্ত পৃথিবী ভুলে গেছে। তাকে সে কেমন করে শান্ত করবে, কিভাবে টেনে তুলবে তাকে বেদনার অতল গহ্বর থেকে, যেখানে সে নিজেই তলিয়ে গেছে নিঃশেষ হয়ে। শেহবাজের শিরায় শিরায় এক অজানা অস্থিরতা ছড়িয়ে পড়ছে। তার হাতের বাঁধন আরও কঠোর হলো, যেন নিজের স্পর্শ দিয়ে হলেও জবাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনতে চায়। কিন্তু সে কি পারবে, নাকি এই শূন্যতা, এই গভীর সুখ ধীরে ধীরে গ্রাস করবে জবাকে, কেড়ে নেবে তার অস্তিত্বের শেষ আলোটুকু? মহলে ফিরে শেহবাজ জবাকে সতর্ক হাতে বিছানায় শুইয়ে দিল। উদ্বেগ তার চোখে মুখে স্পষ্ট, প্রতিটি স্নায়ু উত্তেজনায় টান টান। সে ব্যস্ত হয়ে উঠল জবার চেতনা ফেরানোর প্রচেষ্টায়, কিন্তু প্রতিটি মুহূর্ত অসহ্য দীর্ঘ হয়ে উঠেছে তার নিকট। অবশেষে অনেকক্ষণ পর জবার চোখের পাতা কাঁপল, ধীরে ধীরে খুলল তার নিস্তেজ চোখ জোড়া। কিন্তু তাতে শেহবাজের বুকের ভার কিছুই কমল না, বরং আরও গাঢ় হলো উদ্বেগ। কারণ জবা জ্ঞান ফেরার পর থেকে দৃষ্টি শূন্য চোখে একেবারে শূন্যতার গভীরে হারিয়ে তাকিয়ে আছে নিস্তেজভাবে। তার চোখে কোনো অনুভূতি নেই, কোনো আকুলতা নেই, এমনকি কান্নাও নেই। মনে হচ্ছে যেন সমস্ত আবেগ নিঃশেষ হয়ে গেছে তার। অসার এক দেহ পড়ে আছে মাত্র। শেহবাজের ভিতরটা কেঁপে উঠল। এমন নিষ্প্রাণ, এমন নিঃশেষ জবাকে সে সহ্য করতে পারছে না। যদি তার হাতে ক্ষমতা থাকতো, তবে সে সমস্ত কষ্টের ভার নিজে নিয়ে বিনিময়ে জবাকে যন্ত্রণা থেকে মুক্ত করত। যদি সম্ভব হতো, সে জবার সমস্ত দুঃখ নিজের শিরায় ধারণ করত, শুধুমাত্র তাকে এই অমানিসা যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য। কিন্তু তার পক্ষে তা সম্ভব নয়, সে পারছে না। আর এই অপারগতা তার বুকের ভেতর এক অদৃশ্য ছুরি চালিয়ে দিচ্ছে বারবার। গভীর শ্বাস ফেলে নিজেকে সংযত করল শেহবাজ। তারপর খাবার হাতে তুলে নিয়ে জবার মুখের সামনে ধরল। এক লুকমা ভাত তার ঠোঁটের কাছে তুলে ধরে নরম কণ্ঠে বলল, ফুল খেয়ে নাও, তোমার শরীর ক্লান্ত হয়ে গেছে। এমন হলে তুমি আরও অসুস্থ হয়ে পড়বে, আর এতে আমাদের অনাগত সন্তানের ক্ষতি হবে। কিন্তু জবার কোনো সাড়া নেই। তখন শেহবাজ কিছু একটা ভেবে জবার পানে চেয়ে বলে ওঠে, তুমি জানো তোমার আম্মাও কিছু খায়নি, সে কারোর সাথে কথাও বলেনি এখন অবধি। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তাকে কে সামলাবে? শেহবাজের এহের কথায় জবা ধীরে ধীরে তাকায় শেহবাজের পানে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে আম্মার কাছে নিয়ে চলুন। জবার কথায় শেহবাজ শান্তভাবে বলে, খাবার শেষ করো, নিয়ে যাব। জবা যন্ত্রণা মিশ্রিত এক দীর্ঘশ্বাস ফেলল। প্রতিবাদ করার মতো শক্তি তার নেই। তাই কোনো কথা না বলে শেহবাজের হাত থেকে ধীরে ধীরে দু এক লোকমা খাবার মুখে তুলে। তার প্রতিটি আচরণে ক্লান্তির ছাপ স্পষ্ট, শুধু শারীরিক নয়, আত্মিকও। খাওয়া শেষ হতেই শেহবাজ নিঃশব্দে তাকে উঠে দাঁড় করায়। শক্ত হাতে আগলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে সেই কক্ষের দিকে, যেখানে আসিয়া বেগম নিস্তব্ধ হয়ে বসে আছেন। কক্ষের বাতাস ভারী, নিস্তব্ধতা গুমট হয়ে আছে চারিদিকে। আসিয়া বেগম এক কোণে বসে আছেন নিঃসাড় হয়ে, গুটিসুটি মেরে, যেন সমস্ত আলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। তার দৃষ্টি অনড়, নিথর, যেন সুখের অতলে হারিয়ে গেছে। জবা ভেতরে ঢুকেই থমকে যায়। এই দৃশ্য তার হৃদয় সুখের আরেকটি প্রবল ঢেউ বইয়ে দেয়। গলার কাছে কাটার মতো বেদনা গেঁথে গেল। অথচ সেই কষ্টকে অগ্রাহ্য করে সে এগিয়ে যায় নিজ মায়ের নিকট। হাঁটু গেড়ে বসে কাঁপতে থাকা হাত তুলে আলতোভাবে স্পর্শ করে আসিয়া বেগমের কাঁধ। তারপর দম বন্ধ কণ্ঠে অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে ডাকল, আম্মা। আসিয়া বেগমের ভঙ্গি এতটাই নিথর যে কোনো সাড়া নেই, কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছে সমস্ত কিছু পাথরের মতো স্থবির হয়ে পড়েছে তার। জবা গভীর উদ্বেগে আবারও ডেকে ওঠে, তার কণ্ঠস্বর অনুনয়ের ভাবে ভারী হয়ে আসে, আম্মা তাকাও আমার দিকে। কিন্তু আসিয়া বেগম অনড়, তার চোখের পাতা পর্যন্ত কাঁপে না, যেন শোক তাকে এই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সমস্ত অনুভূতি নিঃশেষ করে ফেলেছে। নিজের মায়ের এই নিস্তব্ধ নিঃসার অবস্থা দেখে জবার হৃদয় চুরমার হয়ে যায়। তার বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। এক মুহূর্তের জন্য তার নিজেকে সামলাতে পারল না সে। মায়ের কোলে মুখ গুজে ফুপিয়ে উঠল, শিশুর মতো কেঁদে ভাসালো মায়ের বুক। কিন্তু পরক্ষণেই কষ্টের অতল থেকে নিজেকে টেনে তুলল সে। এভাবে ভেঙে পড়লে চলবে না তার। ফাফড়ে ফেলা শ্বাস সামলে কষ্টের ভার বুকের গভীরে লুকিয়ে রেখে জবা ফিসফিস করে বলল, আম্মা সারাদিন কিছু খাও নাই, এখন কিছু খাইয়া নাও। তবুও আসিয়া বেগমের ভঙ্গিতে কোনো পরিবর্তন এলো না। তার চোখের শূন্য দৃষ্টি একই রকম স্থবির রইল। শোক যেন তাকে জমাট বাঁধা এক প্রতিমায় রূপান্তরিত করেছে, যেখানে কোনো অনুভূতি প্রবেশ করতে পারে না।
জবা আর কিছু না ভেবে নিজের কষ্ট সরিয়ে রাখে। নিজেকে দুর্বল হতে দিলে চলবে না, এখন তার মাকে শক্তি দিতে হবে। তাই হাত বাড়িয়ে ধীরে ধীরে টেবিলে রাখা খাবারের থালা তুলে নিল সে। কোনো কথা না বলে নিঃশব্দে মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে খাবার মুখের কাছে ধরল। মায়ের প্রতিটি অনড় মুহূর্ত জবার হৃদয়ে ছুরির মতো বিচ্ছে, কিন্তু সে পিছু হটল না। ধৈর্য ধরে এক লোকমা খাবার তুলে দিল মায়ের ঠোঁটে। প্রথমে কোনো সাড়া মেলেনি, কিন্তু জবার অবিরাম প্রচেষ্টায় অবশেষে আসিয়া বেগম সামান্য মুখ খুললেন। শোকের ভারে নুইয়ে পড়া মানুষটাকে জবা অনেক চেষ্টায় দু এক লোকমা খাওয়াতে পারল। তারপর নিঃশব্দে অতি যত্নে মাখিয়ে শুইয়ে দিল। ফের খানিকক্ষণ তার ক্লান্ত নিস্তেজ মুখের দিকে তাকিয়ে থেকে শব্দহীন পায়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে শেহবাজের পাশে গিয়ে তার সাথে কক্ষের বাইরে পা বাড়ালো। জবা জানে তাকে এখন শক্ত থাকতে হবে। বুকের ভেতর ঝড় উঠলেও কান্না দলা পাকিয়ে গলায় আটকে থাকলেও সে ভেঙে পড়তে পারবে না। তাকে শক্ত হতে হবে তার মায়ের জন্য। কথাটি চিন্তা করলেও জবার হৃদয়টা প্রতিটা মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে কিছুতেই বুঝতে পারছে না তার সুখী পরিবারের ওপর কার এই অভিশপ্ত দৃষ্টি পড়ল। কে এমন নির্মমভাবে তার পরিবারকে টুকরো টুকরো করে দিল। ভাবনাটি জবার শিরা উপশিরায় আগুন বয়ে দেয়। বুকের গভীরে যন্ত্রণার জায়গায় হঠাৎ এখন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা জন্ম হলো তার বাবা ও বোনের হত্যাকারীকে যদি সে সম্মুখে পায় তবে নিজ হাতে তার দেহ ছিন্ন ভিন্ন করে দেবে। এই চিন্তা মাথায় আসতেই জবার রক্ত টকবক করে ফুটে ওঠে। তার চোখে জ্বলে উঠল প্রতিশোধের অগ্নিশিখা। বদলা সে নেবে। এখন দেখার পালা ভবিষ্যৎ তার প্রতিজ্ঞার সাক্ষী হবে নাকি তাকে আবারও নির্মম পরীক্ষা দিতে হবে। প্রতিটি ক্ষত সময়ের সাথে শুকিয়ে গেলেও তার গভীর দাগ থেকে যায়, যেমনটি থেকে গেছে জবার। দিন কেটে গেছে, মাস পেরিয়েছে, অথচ সেই বিভীষিকাময় দিনের স্মৃতি মুছে যায়নি সম্পূর্ণভাবে। তবুও জবা নিজেকে সামলে নিয়েছে। যদিও তার পিতা ও বোনের খুনিকে এখন অবধি ধরা সম্ভব হয়নি, তবুও সে আজ প্রায় স্বাভাবিক কষ্ট ভুলতে শিখেছে। দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এক নিমিষে বড় হয়ে গেছে মেয়েটা। নিজের মায়ের সমস্ত দায়িত্ব এখন তার কাঁধে। কিন্তু আসিয়া বেগম পারেনি নিজেকে সামলাতে। সেদিনের পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। ভেঙে পড়েছেন সম্পূর্ণরূপে। ঠিকমতো খান না, কারোর সাথে কথাও বলেন না। ফলশ্রুতিতে এখন তার আশ্রয় জমিদার মহল। শেহবাজ তাকে কোথাও যেতে দেয়নি, নিজেদের কাছেই রেখেছে। আর শেহবাজের সিদ্ধান্তের বিপক্ষে কথা বলার সাহস কারো হয়নি। তাই সবাই নীরবে মেনে নিয়েছে আসিয়া বেগমের এখানকার অবস্থান। জবা এতে স্বস্তি পেয়েছে। শেহবাজের প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতায় পূর্ণ হয়েছে তার মন। স্বামীর প্রতি তার সম্মান আরও গভীর হয়েছে। এমন স্বামী কেবল সৌভাগ্যবতী নারীর ভাগ্যেই জোটে। তাই জবা আস্থা মেনে নিয়েছে, নিজেকে কবুল করেছে ভাগ্যবতী রূপে। এই অতিবাহিত সময়ে জবার গর্ভধারণের 5 মাস পেরিয়ে গেছে। তার ক্ষীণ দেহের সাথে বেমানান হয়ে ফুলে ওঠা পেট এখন বেশ স্পষ্ট। মাতৃত্বের ভার তার শরীরকে আরও অবসন্ন করে তুললেও মনকে অবসন্ন করতে পারেনি খানিকটাও। এই সময়টা শেহবাজ তাকে যে যত্নে বেঁধে রেখেছে তা জবার হৃদয়ের গভীরে এক অদ্ভুত দুর্বলতার জন্ম দিয়েছে। শেহবাজের এই নতুন রূপে জবা ভাবে পুরুষ কি আদৌ এতটা যত্নবান হয়, নাকি কেবল তার ফুসো বাবুই ব্যতিক্রম? জবা এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। শুধু জানে এই মানুষটাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। কি করে পারবে? যে মানুষটিকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, যার স্পর্শ, যার শ্বাসের অস্তিত্ব তার জন্য জীবনের শ্বাসতন্ত্র হয়ে উঠেছে, তাকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবাই তো পাপ। গোধূলির আবছা আলোয় জবা দর্পণের সামনে দাঁড়িয়ে আছে। আয়নার ভিতর প্রতিফলিত নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তার হাত ধীরে ধীরে গিয়ে স্পর্শ করে উদরের উঁচু হয়ে ওঠা অংশটাকে। প্রতিটি ছন্দ, প্রতিটি অনুরণে যেন সে নিজের অস্তিত্বকে নতুনভাবে অনুভব করতে চাইছে। ঠিক তখনই এক আশ্চর্য মুহূর্ত ঘটে। একটা ছোট্ট প্রাণ তার অস্তিত্ব জানান দেয়। জবা প্রথমবারের মতো অনুভব করে সন্তানের স্পন্দন, মায়ের শরীরে সন্তানের প্রথম নড়াচড়া। এক মুহূর্তের জন্য জবার নিঃশ্বাস আটকে আসে। বুকের ভেতর এক প্রবল বিস্ময় জেগে ওঠে। তারপরই চোখের কোণে অশ্রুর কুয়াশা জমে, যা মুহূর্তেই গাল বেয়ে গড়িয়ে পড়ে। জবা হাউমাউ করে কেঁদে ওঠে। সেদিন সেই অভিশপ্ত মুহূর্তটা আবার চোখের সামনে ভেসে ওঠে তার। সেদিন সে নিজেই নিজের অস্তিত্বকে অভিশাপ ভেবেছিল। এই ছোট্ট প্রাণটাকে অস্বীকার করেছিল, মুছে ফেলতে চেয়েছিল চিরতরে।
আজ সেই কথাগুলোর ভার তার আত্মাকে পিষে ফেলছে। কি ভয়ানক ভুল করেছিল সে! নিজের বলা প্রতিটি কঠিন বাক্যের জন্য এখন তার হৃদয়ে অনুশোচনার শেকলে বন্দী হয়ে রয়েছে। ধীরে ধীরে বিছানায় বসে পড়ে জবা। দুহাত উদর জড়িয়ে ধরে কেঁপে ওঠা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, সোনামণি আমার কলিজার টুকরা, আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন ভুল করেছিলাম, তোকে আঘাত করেছিলাম। বিশ্বাস কর, সেদিন আমার মাথা ঠিক ছিল না। তাই দয়া করে তোর মাকে ক্ষমা করে দে। জবা হাউমাউ করে কেঁদে চলেছে। কান্নার দমকে কাঁপছে তার সমস্ত অস্তিত্ব। কিন্তু হঠাৎ দরজার শব্দে সে দ্রুত চোখ মুছে নেয়। নিজেকে সামলে নেয়ার ব্যর্থ চেষ্টা করে। দরজা ঠেলে শেহবাজ প্রবেশ করে। গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে তার বিবিকে। তার এই সময়ে এখানে আসা দেখে বিস্মিত হয় জবা। তাই অবাক স্বরে প্রশ্ন করে, আপনি এখন এখানে? শেহবাজ ধীর পায়ে এগিয়ে আসে। শক্ত অধৈর্যরা স্পর্শ করিয়ে দেয় জবার ললাটে। গভীর সুরে বলে ওঠে, কি করব বলো, নিজের বিবিকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছিল, তাই চলে এসেছি। শেহবাজের এমন সরল অথচ বেপরোয়া স্বীকারোক্তিতে জবার কাশি ধরে যায়। লোকটা দিন দিন বেহায়া হয়ে উঠছে। মুখে যা আসে তাই বলে দিচ্ছে, বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। তাই মুখ লাল করে সে অনুযোগের সুরে বলে ওঠে, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন আপনি। তার কথায় শেহবাজ ভ্রু কুঁচকে তাকায়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। তারপর দৃঢ় কণ্ঠে বলে, নিজের ছোট্ট হাঁসের ছানাটাকে ছানা থাকতে না পারা যদি নির্লজ্জতা হয়, তবে সেই নির্লজ্জতা আমি মাথা পেতে মঞ্জুর করে নিলাম বেগম। শেহবাজের কথায় লজ্জায় গুটিয়ে যায় জবা। মাথাটা লুকিয়ে নেয় তার প্রশস্ত বুকে। শেহবাজের অধরে এক প্রকার প্রশান্তির হাসি খেলে যায়। এতদিন পেরিয়ে গেছে, অথচ মেয়েটা এখনও তার ছোঁয়ায় কেঁপে ওঠে। তার কথায় লজ্জায় মুখ লুকায়। বিবাহের এতটা সময় পরেও সে স্পর্শ করলে প্রথমবারের মতো নুয়ে পড়ে। শেহবাজ ভাবে, এতটা লজ্জা পেতে হবে কেন তাকে? অথচ এই লজ্জাই তাকে দুর্বল করে, তাকে আরও নিবিড় করে কাছে টেনে নিতে ইচ্ছে করে। শেহবাজের ভাবনার মাঝে হঠাৎই জবা মুখ তুলে তার প্রশস্ত হাতটি টেনে নেয় নিজের উদরের উপর। শেহবাজ প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরক্ষণেই অনুভব করে এক ক্ষীণ অথচ স্পষ্ট নড়াচড়া তাদের ভালোবাসার অংশ জানান দিচ্ছে তার অস্তিত্বের খবর। শেহবাজের হাত এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। বুকের ভেতর এক অজানা অনুভূতির ঢেউ আছড়ে পড়ে। নয়নজোড়া কেমন ঘোলাটে হয়ে আসে। ঠোঁটের কোণে ভালোবাসার অনির্বাচনীয় প্রশান্তি। গভীর আবেগ মাখা কণ্ঠে সে ফিসফিস করে জবার দিকে তাকিয়ে বলে, কবে আসবে সে আমাদের মাঝে? কবে সশরীরে তাকে স্পর্শ করতে পারবো? শেহবাজের এই অবুঝ অথচ গভীর মমতাপূর্ণ প্রশ্নে জবা মৃদু হাসে। তার চোখে মুখে মাতৃত্বের কোমল ছায়া, গভীর শান্তি। শেহবাজের হাতখানা আরও শক্ত করে চেপে ধরে সে বলে, ইনশাআল্লাহ, খুব শীঘ্রই। জবার কথার জবাবে শেহবাজ এক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে তার কাঁধে মাথা রেখে বসে থাকে। যেন এই ছোট্ট প্রতিশ্রুতির মাঝে সে প্রশান্তি খুঁজে পেয়েছে। যেন তার সমস্ত অস্তিত্ব এখন জবার বলা এই একটি মাত্র বাক্যের ভেতরেই আবদ্ধ। কিছুক্ষণ পর সে ধীর গতিতে উঠে আসে। কক্ষের এক কোণে রাখা ঔষধি তেলের শিশিটা হাতে নেয়। তারপর কোনো কথা না বলে জবার পায়ের কাছে বসে তার নরম পা দুটি নিজের কোলে তুলে নেয়। শাড়িটা হাঁটুর উপর খানিকটা তুলে নিয়ে আলতো হাতে তেল মাখিয়ে মালিশ করতে শুরু করে। জবা নির্বাক তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। এমন যত্নশীল, এমন সংবেদনশীল পুরুষ বুঝি এ পৃথিবীতে আর কেউ নেই। এই প্রথম নয়, বহুদিন ধরেই সে এমন করে প্রতিদিন জবার পায়ে মালিশ করে দেয়, যেন একটুও কষ্ট না পায় তার অর্ধাঙ্গিনী। শেহবাজ যদি পারত, তবে জবার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা নিজের শরীরে টেনে নিত। তাকে এক বিন্দুও কষ্ট পেতে দিত না। কিন্তু তা তো সম্ভব নয়। তাই সে যতটুকু পারছে তার থেকেও বেশি যত্ন নিয়ে জবার পাশে থাকছে। যেন এই যত্নের পরশে, এই স্পর্শের মায়ায় জবা তার সমস্ত কষ্ট ভুলে যায়। যেন সে এক মুহূর্তের জন্য হলেও শেহবাজের ভালোবাসায় নিরাপদ আশ্রয় খুঁজে পায়। গোধূলির আলো ক্রমেই ম্লান হয়ে আসে। আকাশের শেষ প্রান্তে সূর্যের রক্তিম আভা ধীরে ধীরে অন্ধকারের কাছে আত্মসমর্পণ করছে। আর এই সন্ধিক্ষণে শাহানুরের সেই চিরচেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সেলিমের পিছু পিছু ঘুরছে, একটানা বকবক করে যাচ্ছে, অথচ সেলিম নির্বিকার, নিজের কাজে ব্যস্ত। যেন সে কিছুই শুনছে না, যেন এই মেয়েটির অস্তিত্ব তার কাছে কোনো মূল্যই বহন করে না। এটাই এখন তাদের নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছে। শত উপেক্ষা, শত অবহেলার পরও শাহানুর প্রতিদিন সেলিমের কাছে আসে। নিজের মতো করে কথা বলে যায়। কখনো সে হাসে, কখনো অভিমান করে,
হয়তো ভাবে একদিন এই নীরব দেয়াল ভেঙে সেলিমও তার সঙ্গে কথা বলবে, তাকিয়ে দেখবে তাকে, অনুভব করবে তার উপস্থিতি। কিন্তু দিন গড়িয়ে যায়, সময় থেমে থাকে না, তবুও সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে না। আজও তার ব্যতিক্রম হয়নি। সেলিম তার কাজ গুছিয়ে নিয়ে চলে যেতে উদ্যত হতেই শাহানুর হঠাৎই তার হাত চেপে ধরে। কণ্ঠে অভিমান, চোখে চাপা কষ্ট, তবুও হাসি মাখানো স্বরে বলে ওঠে, সেলিম কিছু তো বলো, কেন তুমি আমার সঙ্গে একটাও কথা বলো না? তার কণ্ঠে আরতি, তার চোখে অনুনয়। কিন্তু সেলিম কি আদৌ অনুভব করতে পারবে এই ব্যাকুলতা, নাকি আজও সে চিরচেনা নীরবতার আড়ালে নিজেকে আড়াল করে রাখবে? শাহনুরের প্রশ্নে সেলিম তার হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলে ওঠে, কয়বার কইছি আপনি আমারে ছুঁইবেন না, আমার কাছে আইবেন না, তারপরও কেন আহেন আপনি? আপনার কারণে একটু শান্তিতে কাজও করতে পারি না। কী চান আপনি, আমি যাতে এই মহলে কাজ করতে না আহি তা? যদি তাই চান তাহলে বইলে দেন আমারে, আমি আর এখানে আসুম না। আপনার ওপর এখন আমি বিরক্ত। আল্লাহর হস্তে আমার জীবন থেকে দূরে যান। আপনি আসার আগে আমি অনেক শান্তিতে আসছিলাম, কিন্তু আপনার আসার পর থেকে আমার সকল শান্তি আপনি কায়রা নিছেন। তাই আল্লাহর হস্তে দূরে থাকেন আমার থাইকা। বলেই সেলিম অগ্নিশিখার মতো ছুটে যায়, পেছনে ফেলে রেখে যায় কথায় বিষাক্ত আঘাতে রক্তাক্ত শাহনুরকে। কতক্ষণ সে স্থবির হয়ে দাঁড়িয়েছিল তা তার নিজেরই মনে নেই। বুকের গভীর থেকে ভেঙে পড়া কষ্টের ভারে তার চোখ থেকে একের পর এক অশ্রুধারা গড়িয়ে পড়ে। সেলিমের এইহীন কথায় শাহনুরের মনে হলো হয়তো সে কোনো মারাত্মক ভুল করেছে, যার জন্য সেলিম এতটা রুষ্ট। তাই সে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এই দূরত্ব শাহনুরের অবুঝ মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই শাহনুর ভাবে তাকে ক্ষমা চাইতে হবে, কারণ সে সেলিমকে হারাতে চায় না। নিজেকে গুছিয়ে নিয়ে দ্রুত পা বাড়ায় সে। সেলিমের পিছু নিতে চায়। মহলের বাইরে যাওয়ার জন্য যখন প্রধান ফটকে পৌঁছায় তখন আশ্চর্যের বিষয় ঘটে, সেখানে কোনো প্রহরীর উপস্থিতি ছিল না। তাই এক মুহূর্ত দ্বিধা না করে সে বেরিয়ে যায়। শাহানুর মহলের বাইরে এসে থমকে দাঁড়ায়। চারিদিকে গা ছমছমে নীরবতা, যেন রাতের আধার ধীরে ধীরে তার চারপাশে ঘনিয়ে আসে। শুধু গাছের পাতায় হালকা বাতাসের স্পর্শে মৃদু সাড়া, আর কোথাও দূরে একাকী পাখির ডাক। শাহানুর একবার এদিক তাকায়, একবার ওদিকে। তার অস্থির চোখ দুটো সেলিমের খোঁজে ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। হৃদয়ের গভীরে একটা অজানা সংখ্যা দানা বাঁধছে। একাকিত্বের ভয় তার সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ছে। এই নির্জন সন্ধ্যায়, এই অন্ধকারে সে কি ফিরে যাবে মহলে, নাকি সেলিমকে খুঁজতে বেরোবে আরও দূরে? দ্বিধার ছায়া নামতেই মুহূর্তের জন্য তার পা জড়িয়ে আসে, কিন্তু পরক্ষণেই নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায়। না, সে থামে না। চারপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে সে এগিয়ে চলে, পায়ের নিচে ভারী হয়ে ওঠা মাটিতে উপেক্ষা করে। সন্ধ্যার ম্লান আলো ক্রমশই ফিকে হয়ে আসছে। বাতাসটাও কেমন গাঢ় আর শীতল মনে হচ্ছে। শাহনুর জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু সে শুধু জানে তার গন্তব্য সেলিম। কিছু দূর এগোতেই একটা পথ চিনতে পারে সে। এই পথ কেমন যেন পরিচিত লাগছে তার নিকট। কোথায় দেখেছি সে আগে ভাবতে থাকে শাহনুর। হঠাৎ মনে পড়ে যায় সেই রাতের কথা। সেলিমের সঙ্গে লণ্ঠনের আবছা আলোয় সে এই পথেই তো হেঁটেছিল। সেই রাতের প্রতিটা মুহূর্ত আবার ফিরে আসতে থাকে তার স্মৃতিতে। সেলিমের বিলম্বে আসা, তার কঠোর অথচ গম্ভীর দৃষ্টি, শাহনুরের অপার অপেক্ষা। স্মৃতির মায়াজালে জড়িয়ে শাহনুর আরও এগিয়ে যায়। হয়তো এই পথই তাকে সেলিমের কাছে পৌঁছে দেবে। হয়তো এই পথেই সে খুঁজে পাবে তার প্রতীক্ষার শেষ প্রহর। রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। নিস্তব্ধ প্রকৃতি ক্লান্ত হয়ে ডুবে গেছে নিদ্রার কোলে। অথচ জমিদার মহলে সে নিদ্রার লেশমাত্র নেই। এক অজানা আতঙ্ক, উদ্বেগ আর বিশৃঙ্খলার স্রোতে মহলের প্রতিটি কোণ তোলপাড় হয়ে উঠেছে। কারণ একটাই, শাহনুর। মহলের আনাচে কানাচে, অন্দর মহল থেকে বাইরের প্রাঙ্গণ, কোথাও তার চিহ্ন মাত্র নেই। দাস দাসীরা ছোটাছুটি করছে। মহলের সৈন্যরা অস্ত্র হাতে বেরিয়ে পড়েছে চারিদিকে খোঁজার জন্য। এক পলকে যেন পুরো মহল উন্মাদ হয়ে উঠেছে। আলেয়া বানু কাতর হয়ে বিলাপ করছেন। বুক চিরে বেরিয়ে আসে অসহায় মায়ের আকুলতা। কোথায় গেল তার কন্যা? অন্যদিকে নওয়াজ মির্জা মুখে দৃঢ়তার আড়াল টেনে ধরেছেন বটে, কিন্তু তার চোখের শিখায় ফুটে উঠেছে ক্ষোভ আর অপমানের দহন। জমিদারি সম্ভ্রাম্যে আঘাত লেগেছে।
তার মেয়ে এভাবে নিরুদ্দেশ হবে আর সে নির্বিকার থাকবে, তা কিভাবে হয়? জুনায়েদ মহলের চারপাশ চষে ফিরে এসেছে শূন্য হাতে, মুখে হতাশার ছায়া, চোখে এক অজানা শূন্যতা। আলেয়া বানুর কান্না তীব্রতর হয়ে ওঠে তাকে একা ফিরতে দেখে। সালেহা বানু দ্রুত এগিয়ে আসেন, আলেয়া বানুকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ঠিক তখনই বজ্রনিনাদের মতো দাসীদের ওপর গর্জে ওঠে শেহবাজ। তোমাদের দায়িত্ব ছিল আমার বোনের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তোমরা তা পারোনি। বিশ্বাস করো, যদি সে এতটুকু কষ্ট পায় তবে শপথ করছি তোমাদের গর্দান নিতে এক মুহূর্তও বিলম্ব করব না। তার হুঙ্কারে পুরো মহল থমকে যায়, দাস দাসীরা কেঁপে ওঠে, তার সামনে পড়ে অনুনয় করতে থাকে, কিন্তু শেহবাজের চোখে দয়া নেই, কেবলই আগুন। তাদের কান্নার তোয়াক্কা না করে শেহবাজ ছুটে যায় শাহানুরের সন্ধানে। রাত যত গভীর হয় মহলের উদ্বেগ ততই বাড়তে থাকে। পুরো রাজপ্রাসাদ জুড়ে যেন নিঃশ্বাস নেওয়াটাও ভারী হয়ে উঠেছে। অন্যদিকে জবা ঘরের মধ্যে পায়চারি করছে, অন্তরে দুশ্চিন্তার এক রক্তক্ষয়ী যুদ্ধ। একবার নয়, বহুবার সে নিজে খুঁজতে বের হওয়ার কথা বলেছে শাহানুরকে, কিন্তু শেহবাজ একেবারে কঠোর স্বরে আদেশ দিয়েছে। ফুল, তোমার কক্ষের বাইরে পা রাখার কোনো প্রয়োজন নেই। ভুলে যেও না, তুমি এখন আর একা নও। বলেই শেহবাজ কক্ষ ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু জবা এক মুহূর্তের জন্য শান্ত হতে পারছে না। এতক্ষণ রুকাইয়া তার পাশে ছিল, কিন্তু সে চলে যেতেই অস্থিরতা পেয়ে বসেছে তাকে। অন্তরে এক অজানা ভয়, এক চাপা উদ্বেগ দানা বাঁধছে প্রতিনিয়ত। মনে মনে বারবার প্রশ্ন করছে, শাহনূর আপাজান ঠিক আছেন তো? তার নিখোঁজ হওয়ার পর থেকেই জবার চোখের সামনে ভেসে উঠছে সেই ভয়ানক দৃশ্য, জোনাকির নিথর বিধ্বস্ত দেহ। বুকের ভেতর ছটফট করছে, তাই প্রতিটি মুহূর্ত তাকে কুরে কুরে খাচ্ছে। বারবার হাত তুলে রবের দরবারে প্রার্থনা করছে শাহানুর যেন সুস্থ ও নিরাপদ থাকে। সমস্ত রাত মহল জুড়ে চলে নিঃশ্বাস বন্ধ করা অনুসন্ধান। শেহবাজ ও জুনায়েদ সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও যখন কিছুই পেল না, তখন ভোরের প্রথম আলোয় তারা ক্লান্ত বিধ্বস্ত মুখ নিয়ে মহলে ফিরে আসে। তাদের সেই নীরব প্রত্যাবর্তনই সকলের কাছে বলে দেয় নির্মম সত্য, শাহনূরকে তারা খুঁজে পায়নি। আলেয়া বানু অশ্রুস্নাত হয়ে কাছেন, হৃদয়ে সহ্যের সীমা পেরিয়ে গেছে কন্যার অনুপস্থিতিতে। কেউ তাকে থামাতে পারছে না। মহলের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া, বোবা কান্না আর অসহায় প্রার্থনার গুঞ্জন। অন্যদিকে জবা আর নিজ কক্ষে বসে থাকতে পারছে না। উদ্যোগে সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে কোনো কিছুতে বেজে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে ছুটে আসে শেহবাজ, শক্ত হাতে তাকে বুকের মাঝে জড়িয়ে নেয়। শেহবাজের নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে, হৃদস্পন্দন ছিন্ন ভিন্ন করছে বুক। কিছুক্ষণ আগে কি ঘটতে পারত ভাবতেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে আসে শেহবাজের। জবাও থ হয়ে গেছে, সে বুঝতে পারছে তার এক মুহূর্তের অসতর্কতায় কি ভয়ানক বিপদ ঘটে যেতে পারত। শেহবাজের নিঃশ্বাসের ভারী ওঠানামা আর তার দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগে ভয়ে উদ্বেগে সে নিজেকে ধরে রাখতে পারছে না। পরক্ষণে শেহবাজের চোখ ক্রোধে জ্বলে ওঠে, হাত তুলে জবার ভুলে শাস্তি দিতে। জবা চোখ শক্ত করে বন্ধ করে নেয়, কারণ সে জানে শেহবাজ কখনো অন্যায় সহ্য করে না, কিন্তু হাত নামার শব্দ হয় না। তখনই চোখ খুলতেই জবা দেখে শেহবাজ তার হাত গুটিয়ে নিয়েছে। এক মুহূর্তের জন্য কিছু না বলে সে ফিরে যায়, আবার ছুটে যায় শাহানুরের খোঁজে। জবাও আর কিছু বলে না, আর কিছু ভাবতেও পারে না। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত আলেয়া বানুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সকাল পূর্ণভাবে আলোকিত করেছে জমিদার মহলকে, তবে সূর্যের আলো যেমন সত্যকে আড়াল রাখতে পারে না, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে গোপন কথাও চাপা থাকে না। শাহানুরের নিখোঁজ হওয়ার খবর মহলের চারপাশে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। চতুর্দিকে ফিসফাস কানাকানি। কেউ কৌতূহল ভরে বলে জমিদার কন্যা হয়তো পালিয়ে গেছে কারো সঙ্গে, আর কেউ তার ছেলে সুরে বলে জমিদার বাড়ির সম্মানে চুলকালি পড়ল রে। প্রতিটি বিষাক্ত শব্দ এসে আঘাত হানে নওয়াজ মির্জার গর্ভে, তার প্রতিটি ধমনীতে আগুন ধরিয়ে দেয়। ক্রোধে তার শরীর থরথর করে কাঁপে। নিজের রক্ত, নিজের মেয়ে, সেই আজ তার সম্মানহানির কারণ। এতদিন কেউ জমিদার মহলের বিরুদ্ধে কথা বলার সাহস করেনি, অথচ আজ তার কন্যার কারণে গোটা এলাকা তার দিকে অপবাদ ছুড়ে দিয়েছে। তাই মনের গভীরে প্রতিজ্ঞা করে নওয়াজ মির্জা, শাহানুর যদি আবার হাতে আসে
তবে তার জন্য অপেক্ষা করছে কঠিনতম শাস্তি। সময় গড়াতেই প্রতিদিনের মতোই নিষ্কর্মে ফেরে সেলিম। মহলে প্রবেশ করতে কান পেতে আসে শোনা কথাগুলো। শায়নুর নিখোঁজ কথাটি কানে যেতেই সেলিম স্তব্ধ হয়ে যায়। শির দ্বারা বরাবর শীতল স্রোত বয়ে যায়, বুকে অজানা এক অস্থিরতা গেঁথে বসে। কোনো কিছু না ভেবে দিশেহারা হয়ে ছুটে যায় মহলের বাইরে। চারপাশে মানুষের কুৎসিত ফিসফাস। সেলিমের রক্তে আগুন জ্বলে ওঠে, মুষ্টিবদ্ধ হয় তার হাত, শিরায় শিরায় প্রতিশোধের স্পন্দন বাজে। তবুও নিজেকে সংযত করে, কারো কথায় গুরুত্ব না দিয়ে পাগলের মতো খুঁজতে থাকে শাহনুরকে। হঠাৎই মনে পড়ে পদ্মবিলের কথা। সে ভাবে হয়তো শাহনুর সেখানে গেছে। চিন্তাটি মাথায় আসতেই দৌড়ে যায় সেই দিকেই, কিন্তু চারপাশে খুঁজেও তার দেখা মেলে না। ফলশ্রুতিতে ব্যর্থতা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। ঠিক তখনই মনে পড়ে সেই খোলা কুড়ে ঘরের কথা, আর এক মুহূর্ত বিলম্ব না করে দিক বিদিক ভুলে ছুটে যায় সেখানে। হাঁপাতে হাঁপাতে পৌঁছতেই সেলিমের চক্ষু স্থির হয়ে যায় এক চিত্রে। শাহিনুর গুটিসুটি মেরে শুয়ে আছে মাটির ওপর, নিথর নিশ্চল। সেলিমের হৃৎপিণ্ড শিউরে ওঠে, শরীরের প্রতিটি শিরা আতঙ্কে জমে যায়। একটুও দেরি না করে ছুটে যায় তার কাছে, কাঁপতে কাঁপতে ঝাঁকিয়ে তুলে নেয় তাকে বুকের মাঝে। ফের উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, আপনি এখানে কেমনে আইতেছেন ছোট কুমারী? সেলিমের কণ্ঠের বেপরোয়া উদ্বেগে ঘুম ছুটে যায় শাহানুরের। চোখ মেলে দেখে নিজেকে সেলিমের বুকে, আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে সেও আঁকড়ে ধরে তাকে। ফুপিয়ে উঠে অঝোর কান্নায় ফিসফিস করে বলে, আমি তোমাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তুমি পুরো রাত এখানে আসোনি। তুমি জানো আমার কত ভয় হচ্ছিল। কেন তুমি আসলে না সেলিম? শাহানুরের কথায় সেলিমের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এক অজানা যন্ত্রণায় দগ্ধ হয় তার অস্তিত্ব। কোনো কিছু চিন্তা না করে সে আরও শক্ত করে আঁকড়ে ধরে শাহানুরকে, যেন এই একটুখানি সান্নিধ্যে তার সমস্ত ভয়, যন্ত্রণা আর অপরাধবোধ এক নিমিষে মিলিয়ে যাবে। ফের গভীর কণ্ঠে ফিসফিস করে ওঠে, আমি কেমনে জানতাম আপনি আমার অপেক্ষায় আছেন? আপনি এমনটা কেন করলেন? যদি আপনার কিছু হইয়া যাইতো? কথাগুলো উচ্চারণ করতে করতে সেলিম এক উন্মাদ আবেগে তলিয়ে যায়। কোনো কিছু ভাবার আগে দুহাতে শাহানুরের মুখখানি ধরে পাগলের মতো নিজের অধরের ছোঁয়া এঁকে দেয় তার স্নিগ্ধ মুখশ্রী জোরে। কপাল, চোখের পাতা, গালের উষ্ণ তুলতুলে মাংস, থরথরানো অধর। শাহানুর হতবিহ্বল হয়ে যায়, কিন্তু প্রতিবাদ করে না। অজানা এক অনুভূতিতে নেত্রযুগল বন্ধ করে শিহরণ জাগায় সেই স্পর্শ। কিছুক্ষণ পর নিজেকে সামলে নেয় সেলিম, গভীর দৃষ্টিতে তাকায় শাহানুরের দিকে, তারপর শান্ত কণ্ঠে বলে, মহলে চলেন, সবাই আপনার লয়কে অপেক্ষা করতেছে। সেলিমের কথায় শাহানুর তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে ওঠে, আমি যাব না মহলে, আমি তোমার সাথে যাব। তুমি এখন আমার সাথে কথা বলছো, তার মানে তুমি আর রেগে নেই আমার উপর। তাই দয়া করে আমাকে নিয়ে চলো তোমার সাথে। শাহনুরের আকুল আরতিতে সেলিম স্থির হয়ে যায়। গভীর দৃষ্টিতে সে দেখে মেয়েটিকে, যে তার বুকের মধ্যে এক ঝড় তুলেছে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধ থেকে সেলিম ভাবে, সে কি সত্যি শাহনুরকে নিয়ে যেতে পারে? সেও তো চায় এই অবুঝ রমণীকে চিরতরে নিজের করে নিতে, যাকে একবার পেলে আর কখনো হারাতে না সে। কিন্তু সব চাওয়া কি পূরণ হয়? চাঁদ যেমন মাটিতে নেমে আসতে পারে না, তেমনি মাটিও চাঁদের কাছে পৌঁছতে পারে না। সেলিম দীর্ঘশ্বাস ফেলে, শান্ত কণ্ঠে বলে, ঠিক আছে, আমার লগে লইয়া যামু চিরতরে। তো এখন না, সঠিক সময়ে আপনি এখন মহলে চলেন। শাহনুর কিছুতেই ফিরতে চায় না। দৃষ্টির গভীরে একরাশ আকুতি নিয়ে তাকিয়ে থাকে সেলিমের দিকে। তবুও অনেক বোঝানোর পর অবশেষে নীরব সম্মতিতে মাথা ঝুঁকিয়ে ফেলে শাহনুর। দুপুর গড়িয়ে বিকেল প্রায় এসে পড়েছে। সেলিম যখন শাহনুরকে নিয়ে মহলের দরজায় প্রবেশ করে, তখনই চারপাশে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে, কিন্তু কারো মুখে অস্বস্তির সুর নেই, বরং একের পর এক বিষাক্ত ফিসফাস বাতাসে দোলা দিতে থাকে। গুঞ্জনের তোয়াক্কা না করে আলেয়া বানু ছুটে আসে, নিজের হারানো মেয়েকে ফিরে পেয়ে কেঁদে বুক ভাসায়, আঁকড়ে ধরে বুকের মাঝে। অজস্র চুম্বনে ভরিয়ে দেয় সেই মুখশ্রী, যেটা না দেখতে দেখতে চোখ ভাসিয়ে ফেলেছিল কেঁদে।
কিন্তু মায়ের এই উচ্ছ্বাস মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। নওয়াজ মির্জা বজ্র কণ্ঠে উপস্থিত হয়, চোখ রক্তবর্ণ, দৃষ্টি শীতল, যেন বিষাক্ত সাপে পরিণত হয়েছে সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহনুরকে শক্ত হাতে আলিয়া বানুর বুক থেকে ছিনিয়ে নেয়, তারপর সজোরে এক চর বসিয়ে ফেলে মেয়ের গালে। সেলিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, শাহনুর থরথর করে কেঁপে ওঠে, আর আলিয়া বানু স্তব্ধ হয়ে যায়। নওয়াজ মির্জা কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে, কলঙ্কিনী মেয়ের জায়গা এই জমিদার মহলে নেই। শব্দগুলো আঘাতের মতো আছড়ে পড়ে সবার বুকে। শাহিনুর ফাঁকা দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে পিতার বলা এই কথাগুলোর অর্থ। এদিকে শেহবাজ আর জুনায়েদ এখনো মহলে ফেরেনি। ঠিক তখনই জবা ও রুকাইয়া দৌড়ে আসে। শাহিনুরকে মাটি থেকে তুলে নিয়ে জবা রাগে ক্ষোভে ফেটে পড়ে। আব্বাজান, এসব আপনি কি বলছেন? আপাজানকে ফিরে পেয়েছি, তাই খোদার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আর আপনি তার বদলে কি বলছেন? জবার কথায় নওয়াজ মির্জার চোখে আগুন জ্বলে ওঠে। তীক্ষ্ণ চোখে জবার দিকে তাকিয়ে বলে, তোমার মতো নিচু জাতের মেয়ের সাথে কথা বলতে আমার ইচ্ছে নেই, সরে যাও এখান থেকে। নওয়াজ মির্জার কথায় জবার চোখ ছলছল করে ওঠে, ঠোঁট দুটো কেঁপে যায়। তখনই আলিয়া বানু এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। স্বামীর সামনে এসে কাতর কণ্ঠে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে, আমার অবুঝ মেয়েটাকে কলঙ্কিনী বলবেন না। সে হয়তো কোনোভাবে মহলের বাইরে হারিয়ে গিয়েছিল। কিন্তু নওয়াজ মির্জা থামার মানুষ নয়, আকাশ কাঁপিয়ে বলে ওঠে, খুব সাহস হয়েছে তোমার, তাই না? এখন আমার মুখের উপর কথা বলছো। কথাগুলো বলেই এক মুহূর্তের জন্য বিলম্ব না করে সে জবার হাত থেকে শাহনুরকে টেনে নেয়। শাহনুর তখনও হতবিহ্বল, তার চোখ জলে ভরে গেছে। আবার নওয়াজ মির্জার কণ্ঠ বজ্রের মতো গর্জে ওঠে, এই মেয়ের জন্য প্রথমবারের মতো জমিদার মহলের সন্ত্রাস সপ্তম নিয়ে লোকের মুখ কথা উঠেছে। আমি নওয়াজ মির্জা বেঁচে থাকতে আমার বংশের গায়ে কোনো দাগ বসতে দেব না। তাই এই কলঙ্কিনীকে আমি এই মহল থেকে দূরে পাঠিয়ে দেব, আর এটাই হবে সবার জন্য শিক্ষা। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। জবা মনে মনে প্রার্থনা করে এখনই শেহবাজের ফিরে আসার জন্য। আলিয়া বানু ডুকরে কেঁদে ওঠে, শাহনুরের হাত আঁকড়ে ধরে রাখতে চায়। আর এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকা সেলিম এবার বুকের গভীর থেকে সাহস সঞ্চার করে। সে ধপ করে হাঁটু গেড়ে বসে নওয়াজ মির্জার সম্মুখে, তারপর ভয়হীন কণ্ঠে বলে ওঠে, হুজুর, আপনি যখন ছোট রাজকুমারী আপনাকে লগে রাখতে চান না, তাহলে দিয়ে দেন তারে আমার কাছে। আমি তারে যত্নে রাখুম, সম্মানে রাখুম, আমার প্রাণের চেয়েও বেশি আগলে রাখুম। মহলে নিস্তব্ধ বিস্ফোরণ ঘটে। সবাই একে অপরের মুখ চেয়ে থাকে সেলিমের সাহস দেখে। নওয়াজ মির্জার চোখ দুটো আগুনের শিখা হয়ে জ্বলে ওঠে। তবুও সেলিম ভয়ে মাথা নিচু করেনি। সে আজ নিজের ভালোবাসার সামনে কোনো ক্ষমতার ভয় করেনি। অথচ সেলিমের কথা শেষ হতে না হতেই নওয়াজ মির্জার দৃষ্টিতে তীব্র বিদ্বেষের ছায়া নেমে আসে। এক মুহূর্তও দেরি না করে সে বজ্র কণ্ঠে চেঁচিয়ে ওঠে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখিস? কথা শেষ করার আগে প্রচণ্ড এক লাথি বসিয়ে দেয় সেলিমের বুকে। সেলিম ছিটকে পড়ে, কিন্তু তার দৃষ্টি কেবল শাহনুরের পানেই নিবদ্ধ। নওয়াজ মির্জার চোখ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকে। সে অগ্নিশর্মা কণ্ঠে বলে, আমি আমার কন্যাকে কেটে নদীতে ভাসিয়ে দেব, কিন্তু তোর মতো ছোট লোকের হাতে তুলে দেব না। জমিদার মহলের ঐতিহ্য ভেঙে তোদের মতো নিচু জাতের কেউ আমার রক্তকে স্পর্শ করবে, এই দুঃস্বপ্ন যেন কোনোদিন সত্যি না হয়, সেটা শিক্ষাই আমি আজ তোকে দেব। এরপর আর কোনো কথা নয়। নওয়াজ মির্জা ক্রমাগত লাথি মারতে থাকে সেলিমের বুকে, পেটে, হাতে, আর বলতে থাকে, দাস হয়ে মালিকের মেয়ের দিকে নজর দিস। তুই এই শাহনুরকে মহল থেকে বের করেছিস, তাই না? তুই জমিদার মহলের ইজ্জত হাত দিয়েছিস, আমি আজ তোকে শেষ করে দেব। প্রতিটা শব্দের সাথে সাথে করা আঘাতে সেলিমের শরীর বিভৎসভাবে ছিটকে পড়ে। শাহনুর কিছুই বুঝতে পারছে না, তবুও তার হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সে আর সহ্য করতে পারল না। নিজের পিতার সামনে সেলিমের ঢাল হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, ওকে মারবেন না, ওকে মারলে আমার কষ্ট হয়, ছাড়ুন সেলিমকে। কিন্তু শাহনুরের কান্নায় নওয়াজ মির্জার হৃদয়ে দয়া জাগেনি, বরং তার রাগ আরও বেড়ে গেছে। সে এক ধাক্কায় শাহনুরকে ফেলে দিল মাটিতে, আর তারপর আরও অন্ধ উন্মাদ হয়ে মারতে থাকে সেলিমকে। শাহনুর উঠে ছুটে আসতে চাইলে তৌসিফ এক ঝটকায় তার হাত ধরে ফেলল।
এইদিকে সেলিমের নাক মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এমন সময় সেলিমের পিতা ছুটে আসে। নওয়াজ মির্জার পায়ের কাছে নত হয়ে পড়ে, কাঁপতে কাঁপতে বলে, হুজুর, আমার ছেলের দোষ থাকলে মাফ কইরা দেন। ছেলেটা পাগল, ভুল কইরা ওই কইতা কইয়া দিছে। কিন্তু নওয়াজ মির্জার চোখে করুণা নেই। সে পাষাণ হৃদয়ে এক লাথি মেরে ফেলে দেয় সেই বৃদ্ধকে। তবুও সেলিম নিঃস্ব, আহত শরীর নিয়ে কেবল একটাই কথা বলে যাচ্ছে, ছোট কুমারীকে কোথাও পাঠায়েন না, আমারে তারে দিয়া দেন। কি এক আর্তনাদ! সেই আর্তনাদ উপস্থিত সকলের হৃদয় কাঁপিয়ে দেয়। কিন্তু তৌসিফ আর নওয়াজ মির্জার বুকে তা বিন্দুমাত্র রেখাপাত করতে পারে না। অত্যাচারের মাত্রা আরও বাড়তে যাচ্ছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় জুনায়েদ ও শেহবাজ। তাদের উপস্থিতিতে মুহূর্তের জন্য থমকে যায় পুরো পরিবেশ। শেহবাজকে দেখেই শাহিনুর নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে তৌসিফের বাঁধন থেকে ছাড়িয়ে নেয়। তারপর কাঁপতে কাঁপতে শেহবাজের সামনে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, ভাইজান, সেলিমকে মারতে নিষেধ করুন। ওর কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিতে বলুন। শেহবাজ ধীরে ধীরে নওয়াজ মির্জার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। নওয়াজ মির্জা শেহবাজকে দেখে সেলিমের বলা সমস্ত কথা খুলে বলে। নওয়াজ মির্জার কথা শুনে এক মুহূর্তের জন্য অন্য কোনো প্রশ্ন করে না শেহবাজ। সে কেবল স্থির শান্ত কণ্ঠে শাহিনুরের দিকে তাকিয়ে বলে, তুমি কি সেলিমের সাথে যেতে চাও? শেহবাজের প্রশ্নে এক মুহূর্ত দেরি করেনি শাহিনুর। চোখের কোণে জমে থাকা কান্নার জলে দৃষ্টির দৃঢ়তা একটু টলাতে পারেনি তাকে। সে তৎক্ষণাৎ বলে ওঠে, হ্যাঁ, আমি যেতে চাই সেলিমের সঙ্গে। আমাকে দিয়ে দিন সেলিমকে। তার কণ্ঠে ভয় নেই, দ্বিধা নেই, শুধু এক অসীম প্রত্যয়ের প্রতিচ্ছবি। শাহিনুরের সরল অথচ দৃঢ় উত্তর পুরো মহলটাকে স্তব্ধ করে দেয়। নীরবতা ছড়িয়ে পড়ে চারিদিকে। তখনই শেহবাজ ধীর অথচ কঠিন চোখে নওয়াজ মির্জার দিকে তাকায়। মুহূর্তের জন্য চারিপাশের উত্তেজনা আরও গাঢ় হয়ে ওঠে। ফের সকলকে শুনিয়ে সে ঘোষণা করে, সকল আয়োজন করো, জমিদার বাড়ির ছোট কন্যার বিবাহ হবে আগামীকাল সেলিমের সঙ্গে। শেহবাজের এই ঘোষণা এক বজ্রপাতের মতো পড়ে সবার ওপর। জবা আর রুকাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহবাজের ঘোষণায়। কিন্তু আলেয়া বানু অস্থির হয়ে স্বামীর মুখের অভিব্যক্তি দেখতে চায়, কারণ সে জানে নওয়াজ মির্জা চুপ করে থাকার মানুষ নয়। ঠিক তখনই নওয়াজ মির্জা প্রচণ্ড ক্রোধে গর্জে ওঠে, একজন সাধারণ দাসের সঙ্গে আমার কন্যার বিয়ে অসম্ভব। তার চেয়ে বরং তাকে মেরে ফেলবো, তবু আমার রক্তের অপমান সহ্য করব না। শেহবাজের চোখ ক্রোধে লাল হয়ে ওঠে। তার দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে যায়। সে দৃঢ় অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলে, এই মির্জানগরের জমিদার আমি। এখানে আমার কথাই শেষ কথা। সেটা কেউ মানুক বা না মানুক তাতে কিছু আসে যায় না। নওয়াজ মির্জার প্রতিবাদ গিলে খেয়ে যায় শেহবাজের স্থির অথচ দাবদাহ ছাড়ানো কণ্ঠস্বর। এরপর সে চোখ ফেরায় জবার দিকে, ফের বলে ওঠে, ফুল, তোমার সাহস বেড়েছে অনেক। আমি তোমাকে কক্ষের বাইরে বের হতে নিষেধ করেছিলাম, তবুও তুমি মহলের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ। শেহবাজের কণ্ঠে রাগ আর অধিকার বোধের তীব্র ঝাঁজ। জবা হঠাৎ থমকে যায়, আমতা আমতা করে বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা। কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগে শেহবাজ এক ঝটকায় জবাকে কোলে তুলে নেয়। পুরো মহল বিস্ময়ে জমে যায়। জবা হতবাক হয়ে শেহবাজের গলা জড়িয়ে ধরে, যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। সকলের সামনে শেহবাজের এই স্পর্শে সেই লজ্জায় মুখ লুকায় শেহবাজের ঘাড়ে। ফের পেছনে না ফিরে শেহবাজ তার কণ্ঠ কঠিন করে সেলিমের উদ্দেশ্যে বলে, নিজেকে প্রস্তুত করো সারা জীবনের জন্য আমার বোনের দায়িত্ব নেওয়ার জন্য। এই বলে কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই সে পদচারণ করে নিজ কক্ষের উদ্দেশ্যে। সেলিম তখনও মাটিতে বসে বিস্ময়ে শেহবাজের বলা কথাগুলো গুছিয়ে নিতে পারছে না। তখনই জুনায়েদ এগিয়ে এসে সেলিমকে শক্ত হাতে মাটি থেকে তুলে দাঁড় করায়। তার ঠোঁটে হাসি ফুটিয়ে সেলিমকে বলে, হাকিমের কাছ থেকে ওষুধ লাগিয়ে নিও, আর আশা করব আমার বোনকে সুখে রাখবে। জুনায়েদের কথায় সেলিমের চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ে। সে নির্বিকার মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যেন তার হৃদয়ের সমস্ত অনুভূতি একটিমাত্র নীরব স্বীকৃতির মধ্যে লুকিয়ে আছে। অন্যদিকে নিজের কথার কোনো গুরুত্ব না পেয়ে ক্রোধে ফুঁসতে ফুঁসতে নওয়াজ মির্জা কঠিন চরণে প্রস্থান করে। তার পায়ের শব্দের প্রতিটি ধাপ মাটিতে আঘাত হানছে, যেন তার প্রতিটা পদক্ষেপে এক একটা অগ্নিশিখার মতো জ্বলছে। রুকায়া দ্রুত এগিয়ে যায় শাহিনুরের পাশে দাঁড়ায়। নরম হাতে তাকে ধরে মহলের ভিতরে নিতে চাইলে শাহিনুর দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমি যাব না, আমি সেলিমের সঙ্গে যাব।
তার কণ্ঠস্বরে এমন এক তীব্রতা ছিল যা রুকাইয়ার বুক কাঁপিয়ে দেয়, কিন্তু রুকাইয়া স্থির থাকে। তার স্বরে দৃঢ় সংযম করে বলে, যাবি, তবে আজ নয়, কাল। তবে শাহানুর এত সহজে দমবার পাত্রী নয়। সে নাছর বান্দার মতো দাঁড়িয়ে থাকে, তার চোখ শুধু সেলিমের উপর নিবদ্ধ, কেবল তার নিরাপত্তার নিশ্চয়তা চাইছে। তখনই সেলিম মুখে ম্লান এক হাসি ফুটিয়ে বলে, ছোট কুমারী ভিতরে যান, কাল থেকে আপনি আমার সাথে থাকবেন। সেলিমের কথায় শাহানুরের দৃষ্টি কোমল হয়। তার চোখের গভীরে একরাশ অশান্তির ঢেউ খেলা করছিল, কিন্তু সেলিমের এই প্রতিশ্রুতি যেন সমস্ত শঙ্কাকে এক নিমিষে মুছে দিল। তার কণ্ঠ এবার শান্ত, অথচ সুরটা যেন আকাশের মতো বিশাল এক প্রত্যাশার প্রতিধ্বনিতে বলে ওঠে। তবে ওয়াদা করো, কাল তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে। সেলিম নিঃসংশয়ে বলে ওঠে। ওয়াদা। এক মুহূর্ত নীরবতা কাটিয়ে শাহানুর আর কোনো কথা না বলে ধীরে ধীরে পা বাড়ায় মহলের ভিতরে। আলায়াবানও দূর থেকে তাকিয়ে থাকে তার মেয়ের চলে যাওয়ার পানে, কিন্তু তার দৃষ্টি অন্যমনস্ক। তার হৃদয় ভারাক্রান্ত, তার ভেতর এক অজানা ভয় দানা বাঁধছে। আরও বেশি অস্থির করে তুলেছে স্বামীর এভাবে রাগে উন্মত্ত হয়ে চলে যাওয়াটা। নওয়াজ মির্জার ক্রোধ সবসময় ধ্বংস ডেকে আনে, আর আজ সেই ধ্বংসের আজে জমিদার মহলই দুলে উঠেছে। নিকোষ কালো রাত্রির ছায়ায় মোড়া জমিদার মহল। রাত গভীর থেকে গভীরতর হয়, আর সেই নীরবতার বুক চিরে ভেসে আসে অজানা প্রাণীর ডাক। থমথমে রজনীতে জমিদার মহলে শুনশান পরিবেশ আরও গা ছমছমে হয়ে ওঠে। শেহবাজের কক্ষে মৃদু আলো জ্বলছে, তার বুকে গভীর নিদ্রায় শুয়ে আছে জবা, স্বামীর সোহাগে ক্লান্ত প্রশান্ত। নিস্তব্ধ রাতের সাক্ষী হয়ে শেহবাজ আদুরে হাতে আলতো করে স্পর্শ দিচ্ছে জবার লম্বা চুলে, যেন মেয়েটির প্রতিটি শ্বাস প্রশ্বাস তার অস্তিত্বের গভীরে মিশে যায়। রাগ ভাঙানোর জন্য জবা আজ কত কী না করল। তার বোকা হাঁসের ছানাটা খুব ভালো করেই বুঝে গেছে কেমন করে তার ফুসো বাবুর রাগ ভাঙাতে হয়। শেহবাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। সে জানে এই মুহূর্তে জবার কাছাকাছি যাওয়া তার জন্য ঠিক নয়। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রতিনিয়ত, কিন্তু কি করবে সে? যদি তার অর্ধাঙ্গিনী নিজেই তার দিকে ধাবিত হয়, তবে কি সে নিজেকে সংযত রাখতে পারবে? সে তো কোনো শুদ্ধ পুরুষ নয়, সে সব আবেগকে বশ মানাবে। এইসব ভাবতেই শেহবাজ জবার ললাটে গভীর এক চুম্বন এঁকে দেয়। তারপর নিজের চোখ বুজে নিয়ে ধীরে ধীরে হারিয়ে যায় ঘুমের অতল গহ্বরে। এই গভীর রজনীতে জুনায়েদ সেই কখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু রুকাইয়া সে ঘুমোতে পারেনি। অন্ধকারে তার দৃষ্টিতে চেয়ে আছে জুনায়েদের প্রশান্ত ঘুমন্ত মুখশ্রীর পানে। আনমনে নিজের আঙ্গুলের ডগা দিয়ে ছুঁয়ে দেয় জুনায়েদের মুখ। এক সময় ফিস ফিস করে বলে ওঠে, আপনি জানেন আমি প্রেমে পড়েছি, জুনায়েদ নামক প্রেমিক পুরুষের ভালোবাসায়। মৃদু বাতাস তার কণ্ঠস্বর বয়ে নিয়ে যায় অজানার দিকে। তারপর ধীরে ধীরে নিঃশব্দে সে আরও কাছে এগিয়ে আসে। অবশেষে নিজের মুখ গুজে দেয় জুনায়েদের উষ্ণ বুকে। তার হৃদয়ের স্পন্দনে কান পেতে চোখ দুটো বন্ধ করে নেয় রুকাইয়া, যেন সারা রাত তার ভালোবাসা লুকিয়ে রাখতে চায় প্রিয়তমের অস্তিত্বে। রজনীর শেষে ভোরের আলো ধরণীকে স্পর্শ করলেও আজকের প্রভাত বিষণ্ণতায় আচ্ছন্ন। প্রকৃতির বুকে এক অদ্ভুত অস্থিরতা, যেন কোনো অশুভ বার্তা সবার অলক্ষ্যে ছড়িয়ে দিচ্ছে। বাতাস ভারী হয়ে আছে এক অজানা আশঙ্কায়। শেহবাজের হাজার বারোর উপেক্ষা করেও জবা আজ মহলের মূল ফটক পর্যন্ত এসেছে তাকে বিদায় জানাতে। কিন্তু সেই নিস্তব্ধ মুহূর্তে হঠাৎ একদল প্রহরী ছুটে এসে দাঁড়ায় জমিদার শেহবাজ মির্জার সম্মুখে। একজন শ্বাস নিতেই বলে ওঠে, হুজুর, সেই খুনিকে পাওয়া গেছে। গ্রামবাসী তাকে উত্তরের জঙ্গলে বেঁধে রেখেছে। শেহবাজের দৃষ্টি কঠিন হয়ে ওঠে, ভ্রু কুঞ্চিত হয়, এক পলক তাকায় জবার দিকে। তারপর বিদায়ের সময় নষ্ট না করে দ্রুত পদচারণ করে এগিয়ে যায়। জুনায়েদও কথাগুলো শুনে মুহূর্তের জন্য থমকে যায়। তার ভেতর এক অজানা শঙ্কা জন্ম নেয়। সন্দিহান চোখে চারপাশে তাকিয়ে সেও পিছু নেয় শেহবাজের। জবা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, এক নিঃশ্বাসে মহলময় নীরবতা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে সে নিজ কক্ষে ফিরে যায়। সেখানে রাখা একটি ধারালো ছুরি কোমরে লুকিয়ে নেয়, হৃদয়ের গভীরে প্রতিজ্ঞা করে, যদি আজ আমার আব্বা ও বোনের খুনিকে সামনে পাই, তবে তাকে আমি নিজ হাতে খুন করব। শেহবাজ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেই ঘোড়ার লাগাম টেনে থামে। এক ঝটকায় ঘোড়া থেকে নেমে গভীর দৃষ্টিতে জনতার ভিড়ের দিকে এগিয়ে যায়। তাকে দেখে সকলে পথ ছেড়ে দাঁড়ায়। জুনায়েদও নিঃশব্দে এগিয়ে আসে, এক ধাপ দু ধাপ সামনে যেতেই তাদের পায়ের গতি থমকে যায়।
দুজনের বুকের ভেতর অজানা শঙ্কায় কেঁপে ওঠে। চোখের সামনে যে দৃশ্য ফুটে ওঠে তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক। একটি ছিন্ন ভিন্ন লাশ, পাশের গাছের সঙ্গে বাঁধা এক রক্তমাখা নারী দেহ, তার গলায় তাজা রক্তের দাগ পায় ঘুঙুর, আর হাতে ধরা একটি রক্তাক্ত তলোয়ার। এই দৃশ্যই প্রমাণ করে সেই খুনি। এহেন দৃশ্যে জুনায়েদের শুষ্ক ঠোঁট কাঁপতে থাকে। তখনই শেহবাজ অস্পষ্ট স্বরে সেই রমণীকে ডেকে ওঠে। শাহনূর, শেহবাজের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই শাহনূর অনুভূতিহীন চোখে তার দিকে চেয়ে থাকে। সে চাহনি শেহবাজের কাছে অপরিচিত, এ যেন এক ভিন্ন শাহনূর, যার অস্তিত্বের আভাস পর্যন্ত সে আগে কখনো টের পায়নি। সেই শূন্য দৃষ্টি, সেই নিস্তব্ধতা কেমন যেন শেহবাজের বুকের ভেতর অস্থির ছটফটানি জাগিয়ে তোলে। দুই ভাই একই সঙ্গে অনুভব করে হৃদয়ের গভীরে কোনো এক অচেনা যন্ত্রণা, কোনো এক অব্যক্ত শূন্যতা। কিন্তু মুহূর্তেই সে নিস্তব্ধতা ভেঙে আশপাশ থেকে গুঞ্জন ওঠে। জনতার ফিসফাস দ্রুতই প্রবল চিৎকারের রূপ নেয়। শাহনূরের পরিচয় আর কারো কাছেই অজানা থাকে না। সেই সত্য প্রকাশে আসতেই চারপাশে তীব্র আলোড়ন ওঠে, এক প্রকার হট্টগোল ছড়িয়ে পড়ে জনতার মাঝে। তখনই গ্রামের মানুষের কণ্ঠে রোষের দাবানল জ্বলে ওঠে। হুজুর, আমরা শাস্তি চাই এই খুনির। আপনি আমাগো ওয়াদা করেছেন, খুনিরে পাইলে সকলের সামনে তার বিচার হইব। গ্রামবাসীর গুঞ্জন, জনতার কৌতূহলী দৃষ্টি কিছুই স্পর্শ করছে না শেহবাজকে। প্রথমবারের মতো সে নিশ্চুপ। জমিদারের এই অভিজাত শক্তি একসময় অটল ছিল, আজ তা নির্বাক হয়ে গেছে। শেহবাজের সামনে পড়ে আছে শাহনূর, বিধ্বস্ত রক্তমাখা এক শোচনীয় ভয়ঙ্কর অবস্থায়, যা ভীষণভাবে পোড়াচ্ছে তাকে। এই ছোট্ট বোনটাকে শেহবাজ ভালোবাসে, এক নিষ্ঠুর শাসকের মতো নয়, এক স্নেহময় অভিভাবকের মতো। এতদিন শাহনূরের প্রতি তার প্রতিটি কঠোরতা, প্রতিটি আদেশ ছিল কেবল তার মঙ্গলের জন্য। কিন্তু আজ এই ভয়াবহ পরিণতি কেন তার ছোট্ট বোনের? ভেবে কোনো উত্তর পায় না শেহবাজ। মির্জানগরের প্রভাবশালী জমিদার সে, যে বরাবরই ন্যায় বিচারের অবিচল থেকেছে, অথচ আজ বিচারবোধের শেকল থেকে মুক্ত হয়ে পড়েছে। এই দৃশ্য জনতার চোখে অবিশ্বাস্য ঠেকে। তার হতাশা হয়ে পরস্পরের দিকে তাকায়, তারপর ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, আপনি ন্যায় বিচারক। আমরা আশা করব সকলরা যেমন ন্যায় বিচার দিছেন, তেমন আপনার বইনের বিচারও আপনি ভাববেন না। এহেন কথায়ও শেহবাজ নীরব। আজ তার সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। কি বলবে, কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না সে। এদিকে শাহনূরের বিধ্বস্ত অবয়ব, অন্যদিকে ক্রুদ্ধ জনতার অস্থিরতা, সব কিছু সুনামির মতো তাকে গ্রাস করে নিচ্ছে। গ্রামবাসীরাও থেমে নেই, কারো চোখে ঘৃণা, কারো কণ্ঠে বিষ। কেউ স্পষ্টভাবে জমিদারি শাসনের বিচারণের মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলে, কেউ শাহনূরের দিকে তেড়ে আসে, তাকে নিজের হাতে শাস্তি দিতে চায়। ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এহেন বিশৃঙ্খলার মাঝেও জুনায়েদ নিজেকে সামলে নেয়। বোনের সামনে গিয়ে তার হাত পা বাঁধা রশি খুলতে উদ্যত হয়, কিন্তু মুহূর্তের মধ্যে জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারা ভুলে যায় জমিদারের গরিমা, তাদের ভয়ঙ্কর প্রতাপ। কথায় আছে না, হাতি যখন গর্তে পড়ে পিপিলিকায়ও তারে লাথি মারে। আজ যেন সেই প্রবাদ বাস্তব হয়ে ধরা দিয়েছে। পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠে। শেহবাজ নিজেকে প্রশ্ন করে, কে সে? সে কি কেবল একজন ভাই যার দায়িত্ব তার বোনকে রক্ষা করা? পরক্ষণে শেহবাজের অন্তরাত্মা বলে ওঠে, না, সে জমিদার, মির্জানগরের অধিপতি, যেখানে আবেগের জন্য কোনো স্থান নেই। তাই সে ধীর স্থির গলায় কঠোর স্বরে নির্দেশ দেয়, অপরাধীকে বেঁধে মহলে নিয়ে চলো। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো দুর্বলতা নেই, শুধু শাসকের কঠোর আদেশ, যা শুনে হতবিহবল হয়ে যায় জুনায়েদ। এক ঝটকায় মুখ তুলে বলে ওঠে, ভাইজান, শাহনূরকে বেঁধে কেন নিয়ে যাচ্ছেন? সে অপরাধী নয়। আমি জানি সে কোনো খুন করেনি। সে ওই খুনি না। কিন্তু জনতা ভিন্ন মত পোষণ করে। ক্রুদ্ধ স্বরে তার সমস্বরে বলে ওঠে, হুজুর, আমরা খুনিকে নিজের হাতে ধরেছি। এই মেয়ে সেই খুনি। জুনায়েদ ক্ষিপ্ত হয়ে ওঠে, তার কণ্ঠে বুনো তীব্রতা, চোখে অগ্নিশিখার মতো জ্বলন্ত ক্ষোভ। বারবার একই কথা বলে যায় সে। আমার বোন খুনি না, আমি জানি। ও কোনো খুন করেনি। খুনি অন্য কেউ। কিন্তু জনতা তার কথা শুনলেও বিশ্বাস করে না। তাদের রক্তচক্ষু শাহনূরের দিকে স্থির। ন্যায় বিচারের আশা তাদের উন্মত্ত করে তুলেছে। এহেন পরিস্থিতিতে শেহবাজ আবারও নির্দেশ দেয় শাহনূরকে মহলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জনতা এবারও প্রতিবাদে ফেটে পড়ে বলে ওঠে, হুজুর,
তারে নিয়ে মহলে যাইবেন কেন? এই খুনের শাস্তি আমাকে চোখের সামনে চাই। আমরা চাই আমাকে সকলের সামনে তারে ফাঁসিতে ঝুলাইয়া মারা হোক। তাদের কণ্ঠে রুদ্র ঝঙ্কার গর্জন। প্রথমবারের ন্যায় শেহবাজের অস্থির হয়ে ওঠে, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে নির্বিকার। এদিকে শাহনূর তার ছোট্ট বোন, যার শৈশব থেকে সে রক্ষক হয়ে এসেছে। অন্যদিকে মির্জানগরের ব্যাকুল জনতা, যারা বিচার চায় কিন্তু প্রমাণের তোয়াক্কা করে না। এহেন পরিস্থিতিতে শেহবাজ গম্ভীর কণ্ঠে কঠোরভাবে বলে ওঠে, অপরাধীকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, তবে সেটা তখনই যখন তার অপরাধ সম্পূর্ণ প্রমাণিত হবে। কেউ যদি অকাট্য প্রমাণ হাজির করতে পারে, তখনই শাহনূরকে সকলের সম্মুখে ফাঁসিতে ঝোলানো হবে। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো দুর্বলতা নেই, শুধু আইন আর শাসনের কঠিন বাস্তবতা, যা তাকে প্রমাণ করে একজন কঠোর শাসক রূপে। জমিদার মহলের দরবারে নিস্তেজ হয়ে বসে আছে সকলে। কিছুক্ষণ পূর্বে প্রমাণ হয়ে গেছে এতদিন যাবৎ সংঘটিত খুনগুলো শাহনূরের দ্বারাই ঘটেছে। জুনায়েদ বারবার শাহনূরকে নিজের সাফাইয়ের জন্য কিছু বলতে বলার পরেও শাহনূর নীরব ভূমিকা পালন করে। তাকে দেখলে যে কেউ বলবে সে দুনিয়াবি সকল চিন্তা হতে মুক্ত হয়ে আছে। দুনিয়ার কোনো বাক্য আজ তাকে স্পর্শ করতে পারছে না। শেহবাজ নিস্তেজ হয়ে নিজ সিংহাসনে বসে আছে। সে আজ নিজ মুখ হতে নিজ বোনের বিরুদ্ধে কোনো রায় কার্যকর করতে পারছে না। অন্যদিকে সকল গ্রামবাসী অস্থির হয়ে রয়েছে শেহবাজের রায় শুনতে। তখনই তার পিতা নওয়াজ মির্জা সকলের উদ্দেশ্যে বলে ওঠে, অপরাধীকে শাস্তি পেতেই হবে, তাই আজ এই মুহূর্তে সকলের সম্মুখে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ধার্য করা হবে। নওয়াজ মির্জার কথায় দরবারের উপস্থিত গ্রামবাসী বাহবাহ করে ওঠে তার রায়ে। চারিদিকে তার সুনামের বন্যা বয়ে যায়। এমন কজন পিতা আছে যে অপরাধী তার মেয়ে হলেও তার ক্ষমা করে না? গ্রামবাসী খুশি হয়ে নওয়াজ মির্জার তারিফে ব্যস্ত হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে জুনায়েদ পিতার পানে প্রথমবারের ন্যায় ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আব্বাজান, আপনি খুব ভালো করে জানেন শাহনূর এই খুন করেনি, তবে কেন? বাকি কথা বলার পূর্বে নওয়াজ মির্জা চাপা গর্জনে বলে ওঠে, আমি যা করেছি তা আমাকে করতে দাও, আর তা না হলে তুমি জানো আমি কি করতে পারি। নওয়াজ মির্জার হুমকিতে জুনায়েদ ভয় পেল না, বরং পিতার প্রতি তীব্র ক্ষোভ জন্মালো তার। একজন পিতা কী করে তার কন্যার মৃত্যু কামনা করতে পারে ভেবে পায় না সে। জুনায়েদ স্তব্ধ হয়ে যায়। সে দেখতে চায় কতটা নিচে নামতে পারে তার পিতা। তবে সে তার আদরের বোনের কোনো ক্ষতি হতে দেবে না। প্রয়োজনে সে আজ সকলের সামনে অজানা সেই রহস্য ফাঁস করে দেবে, যা এতদিন যাবৎ সকলে গোপন করে এসেছে। অন্যদিকে পিতার রায়ে শেহবাজ স্তব্ধ হয়ে রয়েছে খানিকক্ষণ। পরক্ষণে সে গর্জে উঠে বলে ওঠে, আপনি রায় দেয়ার কে? এই মির্জানগরের জমিদার আমি, তাই রায় দিতে হলে আমি দেব, আপনি নন। শেহবাজের কথায় নওয়াজ মির্জা প্রচণ্ড অপমানিত বোধ করে, তবুও নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলেন, শেহবাজ, তুমি ভুলে যাচ্ছ তুমি একজন বিচারক, যার নিশ্চয়তা তার বিচার কার্যে প্রশ্ন তুলবে। তাই আমি যেটা ন্যায় মনে করছে সেটাই বলেছি। নওয়াজ মির্জা কথাগুলো বলে শাহনূরকে উন্মুক্ত মাঠে নিতে হুকুম করে, যেখানে তার শাস্তি কার্যকর করা হবে। নওয়াজ মির্জার কথা মতো প্রহরীরা বাধা অবস্থায় শাহনূরকে নিয়ে ছোটে গন্তব্যে। সেই মুহূর্তে জুনায়েদ কিছু বলতে উদ্যত হতে নওয়াজ মির্জা সকলের অগোচরে জুনায়েদকে কিছু প্রহরী দ্বারা বন্দী করে নেয়। অন্যদিকে শেহবাজ বাকশক্তি হারিয়ে চুপ হয়ে বসে আছে নিজ আসনে। আজ এই জমিদারি ভার তার অসহ্য লাগছে। মনে মনে ভাবছে এই কেমন ক্ষমতা তার, যা তাকে নিজ বোনকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করছে। শেহবাজের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ন্যায় বিচারের নামে নিজ প্রাণপ্রিয় বোনের আহুতি দিতে হচ্ছে তাকে। শেহবাজ নড়তে পারছে না, অসাড় হয়ে পড়ে রয় সেখানেই। শেহবাজের এহেন নির্লিপ্ততা আনন্দ দেয় তৌসিফকে। সে আজ অবধি শেহবাজকে এতটা নিরুপায় হতে দেখেনি। সে তো এতদিন শেহবাজের এই রূপ দেখতেই চেয়েছিল। শাহনূরকে নিয়ে মহলের প্রাঙ্গণে পৌঁছতেই রুকাইয়া ও আলেয়া বানু ছুটে মেয়েকে জড়িয়ে নিজ বুকের মাঝে লুকিয়ে নেয়। সে চিৎকার করে বলতে থাকে তার মেয়ে অপরাধী নয়, সকলের ভুল হচ্ছে তার কন্যাকে চিনতে।
অন্যদিকে জবা থ হয়ে দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না শাহিনুর এমন কোনো কাজ করতে পারে। জবা নিজ হাতে ছুরি লুকিয়েছিল তার বাবা বোনের হত্যাকারীকে শাস্তি দিতে, কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সেই অপরাধী তার কাছের কোনো মানুষ হবে। পরক্ষণে জবার অন্তরাত্মা বলে ওঠে, না, শাহিনুর আপাজান এমন কিছু করতে পারে না। কথাটি চিন্তা করে জবাও ছুটে শাহিনুরের কাছে গিয়ে বলে ওঠে, আপাজান, আপনি এমন কিছুই করেননি তাই না? জবার কথার কোনো প্রত্যুত্তর করে না শাহিনুর। বিষয়টা এমন যে শাহিনুরের কানে কোনো কথাই পৌঁছচ্ছে না। তখন আলেয়া বানু সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমি আমার কন্যাকে নিয়ে যেতে দেব না, সে খুনি নয়। কিন্তু কেউ শোনে না তার কথা। এতদিনের স্বজন হারানো গ্রামবাসীর মধ্যে একজন মধ্যবয়স্কী মহিলা আলেয়া বানুর ক্রন্দনের প্রেক্ষিতে বলে ওঠে, বেগম সাহেবা, আমারও কষ্ট হয়েছিল যখন আপনার পাগল মাইয়া আমার মাইয়া ডারে মাইরা ফালাইছিল। তাই আমি আমার মাইয়ার হত্যাকারীর বিচার চাই। মহিলার কথাই ছিল অজস্র বেদনা যা আলেয়া বানুকে নিশ্চুপ করে দেয়। তখনই নওয়াজ মির্জা বলে ওঠে, অপরাধীকে নিয়ে যাও কাঙ্ক্ষিত গন্তব্যে। নওয়াজ মির্জার কথা শোনা মাত্রই আলেয়া বানু প্রথমবারের ন্যায় স্বামীর সম্মুখে উচ্চ স্বরে বলে ওঠে, কেমন পিতা আপনি! নিজ কন্যাকে মৃত্যুর দিকে ধাবিত করতে বুক খাবেন আপনার? আরে শাহানুর আমার আপন মেয়ে না হলেও সে তো আপনারই কন্যা। বাকি কথা বলার পূর্বে নওয়াজ মির্জা আলেয়া বানুর মুখ চেপে ধরে চাপা গর্জনে বলে ওঠে, আর একটা কথা বললে তোমার জবান আমি ছিঁড়ে ফেলবো। বলে দাসীদের হুকুম করে আলেয়া বানুকে মহলে নিয়ে যেতে। জবা ছুটে যায় শেহবাজের সম্মুখে, যে এখনও নিশ্চুপভাবে অসাড় হয়ে বসে আছে। মুহূর্তে জবার উপস্থিতি বুঝতে পেরে শেহবাজ মাথা উঠিয়ে জবাকে নিজের কাছে টেনে নিয়ে তার বুকে মুখ গুজে শক্ত হাতে জড়িয়ে রাখে, কোনো প্রকার বাক্য ব্যয় না করে। তখনই জবা বলে ওঠে, আপনি কিছু করুন, শাহানুর আপাজানকে বাঁচান। আমি তাকে চিনি, সে এসব কিছু কখনোই করতে পারে না। যদি করেও তবু সে আপনার বোন। কি করে আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারেন? জবার কথায় শেহবাজ নিজ মুখ তুলে জবার পানে করুণ দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, আমি জানি আমার বোন নির্দোষ, সে এমন কিছুই করবে না, কিন্তু কি করব বলো? সকলের সম্মুখে যে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে। আমি যে বিচারের আসনে বসে অন্ধ হয়ে আছি। জবা আজ নিজেকে আমার অসহায় মনে হচ্ছে, যে চেয়েও কিছু করতে পারছে না। আজ আমার সকল ক্ষমতা আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। শেহবাজের কথায় জবা ভারী বেদনাযুক্ত কণ্ঠে বলে ওঠে, তবে যদি এই অপরাধী গ্রামবাসী আমাকে করত, তবে শাহানুর আপাজানের মতো আমাকেও এভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারতেন। জবার প্রশ্নে শেহবাজ আতঙ্কে তড়িৎ বেগে বলে ওঠে, আমার ফুলকে যে অপরাধী বলবে তার কর্তার আমি নিজ হাতে দেব। আমার ফুল পবিত্র, সে কোনো অন্যায় করতে পারে না। যে আমার ফুলের দিকে হাতও বাড়াবে তাকেও আমি নিজ হাতে ধ্বংস করে দেব। শেহবাজের কথায় জবার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তবে আপনার বোনের জন্য আপনার তরোয়াল উঠছে না কেন? জমিদারি প্রতাপ হারিয়ে ফেলার ভয়ে? বলেই জবা প্রস্থান করে সেখান হতে। সূর্যের তীব্র তাপে উত্তপ্ত প্রাঙ্গণ জ্বলছে। উত্তপ্ত বাতাস শরীরে দহন ছড়িয়ে দিয়েছে। জমিদার শেহবাজ মির্জা, নওয়াজ মির্জা, তৌসিফ এবং গ্রামের অসংখ্য মানুষ একত্রিত হয়েছে প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ সেই নারীর দিকে, যাকে সবাই খুনি হিসেবে চিহ্নিত করেছে। শেহবাজ দাঁড়িয়ে আছে শক্ত হয়ে নিজ বোনের পানে চেয়ে। তার মাথায় ঘোরপাক খাচ্ছে জবার বলা কথাগুলো। মুহূর্তে শেহবাজের হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। সে নিজেকে ধাতস্থ করে নেয় সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তখনই নওয়াজ মির্জার আদেশে শাহিনুরকে টেনে ফাঁসির মঞ্চ বরাবর নিতে উদ্যত হতে শেহবাজের কিছু বলার পূর্বে পাগলপ্রায় হয়ে ছুটে আসে শেরিফ। সকলকে উপেক্ষা করে সে শাহিনুরের হাতের বাঁধন খুলে তাকে নিজ বুকের সাথে জড়িয়ে নিয়ে চিৎকার করে বলে ওঠে, ছোট কুমারী কোনো খুন করে নাই, আপনারা তার ছাইরা দেন। সেলিম মূলত অতি আনন্দে নিজেকে তৈরি করছিল শাহিনুরকে আজ নিজ স্ত্রীরূপে গ্রহণ করার জন্য। তখনই গ্রামের এক লোক সকালের ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলতেই দিক বেদিক ভুলে সে ছুটে আসে শাহিনুরের কাছে। এসে শাহিনুরের এহেন হালাত দেখে নিজেকে আর ধরে রাখতে না পেরে এহেন কর্ম করে বসে। কিন্তু সেলিমের এহেন কর্ম ভালো লাগলো না গ্রামের কারো। তারা চড়াও হয়ে উঠল সেলিমের ওপর। তখনই সেলিম হাত জোর করে সকলের উদ্দেশ্যে বিনতিভাবে বলে উঠল, বিশ্বাস করেন আপনারা ছোট কুমারী কাউরে খুন করে নাই। সে তো এক নিষ্পাপ ফুল, সে কী কইরা কারো জীবন হরণ করব?
সেলিমের কথায় কেউ গুরুত্ব দেয় না, বরং নওয়াজ মির্জা আদেশ করে সেলিমকে শাহানুর হতে দূরে সরাতে। নওয়াজ মির্জার হুকুমে প্রহরীরা সেলিমকে নানাভাবে আঘাত করে, শাহানুরকে ছোটাতে চায় তার হতে, কিন্তু ক্রমেই তারা সেলিমকে সরাতে সফল হয় না। তখন সেলিম শাহানুরের পানে চেয়ে করুণ কণ্ঠে বলে ওঠে, ছোট কুমারী, আপনি এখন চুপ হয়ে আসেন কেন? কিছু কন, বলেন সবাই রে, আপনি আপনি এই খুন করেন নাই? কিন্তু শাহানুর নিস্তেজ পাথরের ন্যায় হয়ে আছে, যা দেখে সেলিমের হৃদয় খণ্ড বিখণ্ড হয়ে যায়। সে শাহানুরকে নিজ বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি আপনার কিছু হইতে দিমু না, আমি মইরা গেলেও আপনারে ছাড়ম না। সেলিমের আকুল আরতিতে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ভাঙতে দেরি হলো না। নওয়াজ মির্জার রাগে চোখ দুটো জ্বলছে। সে কোনো উত্তর না দিয়ে চাবুক হাতে তুলে নেয়। পরক্ষণে সেই চাবুক সশব্দে নেমে আসে সেলিমের পিঠে। একবার, দুইবার, তিনবার। সেলিমের শরীর কাঁপে, কিন্তু সে টলে না। চাবুকের আঘাত আরও তীব্র হতে থাকে। পিঠের চামড়া ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ে মাটিতে, কিন্তু সেলিম তবুও শাহানুরকে ছাড়ে না। তার বাহুর বাঁধনে তার ছোট্ট কুমারী তখনও আশ্রিত, যেন প্রাণের বিনিময়ে হলেও সে তাকে রক্ষা করবে। নওয়াজ মির্জা ক্রুদ্ধ কণ্ঠে চিৎকার করে ওঠে, হাত ছাড় এখন, এক্ষুনিকে রক্ষা করার স্পর্ধা তোর কিভাবে হলো? কিন্তু সেলিম জবাব দেয় না। ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে সে শুধু শেহবাজের দিকে তাকায়, অসহায় নয়, বরং এক গভীর আকুতি নিয়ে। হুজুর, সে তো আপনাগো আপনজন, তাহলে তার লগে কেন এমন করতেছেন? সে তো এক পবিত্র সত্তা, তার গায়ে কেন কলঙ্ক লাগাইতেছেন? শেহবাজ গভীর শ্বাস টানে। সেলিমের কথা তার অন্তরের গহীনে গিয়ে বাজে। তার বিচারবোধ ও রক্তের সম্পর্কের মধ্যে এক অদৃশ্য লড়াই শুরু হয়, কিন্তু সে কি বলবে বুঝে উঠতে পারে না। ঠিক সেই মুহূর্তে নওয়াজ মির্জা ও তৌসিফ দুজন মিলে সেলিমকে শাহানুর থেকে টেনে ছুটিয়ে নিয়ে যায়। তাদের নিষ্ঠুর হাত উঠতে থাকে সেলিমের ওপর, যেন আজই তাকে শেষ করে ছাড়বে। সেলিমের প্রতিরোধ ভেঙে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ফুটে ওঠে। রক্তাক্ত হয়ে যায় গোটা পিঠ ও বুক। তখনই এক করুণ দৃশ্য তৈরি হয়। সেলিমের পিতামাতা হাহাকার করতে করতে ছুটে আসে নওয়াজ মির্জার সামনে, হাঁটু গেড়ে বসে মিনতি করে, হুজুর, আমার পড়া অন্যায় কইরা ফেলেছে, ওরে আর মাইরেন না, প্রয়োজনে আমরা গ্রাম ছাইরা চলে যামু, তবু ওরে মাইরেন না। সেলিমের পিতার কথায় নওয়াজ মির্জা থেমে গিয়ে তৌসিফকেও থামায়। ফের সেলিমের পানে নজর না দিয়ে তিনি আদেশ করেন শাহানুরকে তার শাস্তির স্থানে নিয়ে যেতে। হুকুম করে নওয়াজ মির্জা সেলিমের কর্ণ বরাবর ঝুঁকে হিসিয়ে বলে ওঠে, বলেছিলাম না প্রয়োজনে নিজ কন্যাকে মেরে পানিতে ভাসিয়ে দেব, তবু তোর মতো ছোট বংশের ছেলের সাথে বিবাহ দেব না। নওয়াজ মির্জার কথায় সেলিমের দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বুকের ভেতর চাপা কান্না তোলপাড় তোলে। মনের গহীনে এক দহন জন্ম নেয়। তবে তার জন্যই কি তার ছোট্ট কুমারীর এই পরিণতি, এই লাঞ্ছনা? সেলিম নিঃশব্দে মাটিতে শুয়ে থাকে, দৃষ্টিতে এক নির্লিপ্ত শূন্যতা। শাহানুরের পদচারণার শব্দ কানে আসে, কিন্তু মন যেন বুঝতে চায় না কিছুই। চোখ তুলে আকাশের পানে চায় সে। কালো মেঘে ঢেকে গেছে দিগন্ত। সেলিম ভাবে, প্রকৃতিও কি তবে তার যন্ত্রণার সাথী হয়েছে? ব্যথাতুর হৃদয়ের হাহাকার কি আকাশ পর্যন্ত পৌঁছে গেছে? সে চোখ ফেরায়। সামনে তার পিতামাতা, যারা তাকে আঁকড়ে ধরে কাঁদছে। তাদের চেহারায় শোক, অসহায়তা, অথচ আজ এই মুহূর্তে তাদের চোখের জলও সেলিমের হৃদয়ে দহনকে প্রশমিত করতে পারে না। তখনই ভাঙা স্বর সে বলে ওঠে, আম্মা আব্বা, আমারে ক্ষমা কইরা দেন। কথা শেষ করে সে নিজের রক্তাক্ত দেহ নিয়ে দুর্বল শরীরটাকে সোজা করে দাঁড় করায়। দু চোখে অগ্নিদৃষ্টি। সমস্ত ব্যথা আর যন্ত্রণা এক মুহূর্তে যেন হিংস্রতায় পরিণত হয়। চিৎকার করে বলে ওঠে, ছোট কুমারী কোনো খুন করে নাই। এতদিন যত খুন হয়েছে সব আমি করছি। আমি সেই খুনি যারে আপনারা খুঁজা বেড়াইতেছেন। সেলিমের বজ্রকণ্ঠে উচ্চারিত সত্য উদ্দাম ঢেউয়ের মতো ভাসিয়ে নেয় চারপাশ। চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। কেউ কথা বলার সাহস পায় না। ঠিক তখনই শেহবাজ মির্জার গম্ভীর কণ্ঠ আকাশ কাঁপিয়ে ওঠে, কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো তোমার কথার অর্থ কতটা ভয়ঙ্কর? শেহবাজের কঠিন দৃষ্টিতে উপেক্ষা করে সেলিম তার ছেলের হাসি ছুড়ে দেয়। ঠোঁটের কোণে নির্মমতার ছাপ ফুটিয়ে সে বলে, হ্যাঁ, আমি যা কইতেছি পুরোপুরি বুঝা কইতেছি। যত খুন হয়েছে সব আমি করেছি। আমার কারণে ছোট কুমারী এই দোষে ফাঁসছে। জানেন হুজুর, ওই মায়াগুলোরে মারতে কেমন লাগে?
কি অপর আনন্দ, কী তৃপ্তি তা বইলা বোঝানো চাইবো না। সেলিমের এহেন স্বীকারোক্তিতে গ্রামবাসী আগুনের ফুলকি হয়ে ওঠে। ক্ষোভে উন্মত্ত জনতা তার দিকে তেড়ে আসে, পাষণ্ডকে টুকরো করে ফেলার অগ্নিবেগে ঝাঁপিয়ে পড়তে চায়। ঠিক সেই মুহূর্তে নওয়াজ মির্জার ঠোঁটের কোণে এক কুটিল হাসির রেখা ফুটে ওঠে। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, খুন যদি তুমি করো তবে সমস্ত প্রমাণ কেবল শাহনের বিরুদ্ধে গেলে কেমন করে? সেলিম এবার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। একরাশ বিষাদ, একরাশ যন্ত্রণা গলায় আটকে আসে। গভীর শ্বাস টেনে রুদ্ধ কণ্ঠে বলে, কারণ আমি নিজেই সব কিছু ছোট কুমারের বিরুদ্ধে সাজাইছি। ছোট কুমারী যেন ফাঁসে তাই সব করেছি, কিন্তু এখন অনুতাপে পুড়তেছি। আমার গুনাহের বোঝা বইতে পারতেছি না, তাই স্বীকার কইরা লইলাম। গ্রামবাসী এবার আর থেমে থাকতে পারে না। রোষে উন্মত্ত জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দৃষ্টিতে আগুন জ্বলে ওঠে। তারা শেহবাজ মির্জার দিকে তাকিয়ে চিৎকার করে, হুজুর, আমাকে ভুল হয়েছে। আমরা আপনার বোনরে অবিশ্বাস করেছি। এখন আপনার কাছে বিচার চাই, এই খুনের শাস্তি চাই, আমরা ফাঁসি চাই ওর। কিন্তু সেলিম কাঁপে না, ভেঙে পড়ে না, বরং সে উন্মাদনার হাসি হাসে, উচ্চস্বরে হেসে ওঠে, যেন মৃত্যু নিয়েও কোনো ভয় নেই তার। সে হাসতে হাসতেই বলে ওঠে, শাস্তি দেন হুজুর, দেন শাস্তি। আমি আপনার ফাঁসি মাইনা নিয়ে হাসি মুখে মরতে রাজি আছি। সেলিমের আচরণে শেহবাজ নির্বাক হয়ে রয়। এক অদ্ভুত অনুভূতি তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। আজ যেন সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে তার সামনে। সে কখনো মানুষ চিনতে ভুল করে না, তাই তার অন্তরাত্মা বারবার বলে উঠছে সেলিম নির্দোষ। তবুও সে কিছু বোঝে না। মির্জানগরের জমিদার, যার এক গর্জনে পুরো রাজ্য কেঁপে উঠত, আজ তার কণ্ঠ রুদ্ধ, যেন দাবার এক জটিল চালের ফাঁদে আটকে গেছে সে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, কোনো মুক্তি নেই। ঠিক তখনই নওয়াজ মির্জা ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা টেনে আদেশ জড়িয়ে দেয়, যাও, অপরাধীকে সবার সামনে শাস্তি দাও। নওয়াজ মির্জার হুকুমে সেলিমের পিতামাতা ছুটে আসে। তারা কাতর কণ্ঠে আহাজারি করতে থাকে, আব্বা, তুই মিশা কথা কসকে? তুই এমন কিছুই করিস নাই, তুই খুনি না, কেন এমন করতে চাস? পিতামাতার আর্তনাদে সেলিমের চোখ ভেসে যায় অশ্রু জলে। সে বারবার মাথা নিচু করে বলে, আমারে মাপ কইরা দেন আব্বা আম্মা। তবে তার মায়ের কান্নার আজ বেদনার চেয়েও বেশি তীব্রতা। চোখে জ্বলন্ত শোক নিয়ে তিনি বলে ওঠেন, কার জন্য নিজের জীবন দিতে চাস? যে তোর ভালোবাসার মূল্যই বোঝে না, যে জানেই না ভালোবাসা কারে কয়, তার জন্য নিজেরে বিলাইয়া দিতে চাস? মায়ের তীব্র প্রশ্নে সেলিমের ঠোঁটের কোণে এক বিষাদ মাখা হাসি খেলে যায়। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। শান্ত স্বরে বলে, আম্মা, সে ভালোবাসা বোঝে না ঠিকই, কিন্তু আমার লগে তার যে টান, সেটুকু আমার লগিকা যথেষ্ট ছিল। সারা জীবন সেই টান বুকে নিয়ে কাটাইতে পারতাম। তার কণ্ঠের গভীরতায় যেন শোকের মৃদু সুর বাজে। কিন্তু তার মা এবার আর স্থির থাকতে পারে না। তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ওঠেন, যার লাইগা নিজেরে বলি দিতে চাইতেছোস, তাকাইয়া দেখ, তার চোখে তো তোর লাইগা এক ফোঁটা পানিও গড়াইল না। মায়ের কথায় সেলিম শাহনুরের পানে দীর্ঘক্ষণ চেয়ে থেকে বলে ওঠে, সে তো এখন নিজের মধ্যেই নাই আম্মা। সে কেমনে বুঝবো তার সেলিম তারে ছাইরা চইলে যাইতেছে? কথাগুলো শেষ হতেই প্রহরীরা দুপাশ থেকে টেনে নিয়ে যায় সেলিমকে। তার রক্তাক্ত শরীর একবার এদিক একবার ওদিক দুলে পড়ে, কিন্তু সে প্রতিরোধ করে না। পেছনে পড়ে থাকে তার পিতামাতার বুক ফাটা আহাজারি। তাদের আর্তনাদ আকাশ ফাটিয়ে উঠলেও কেউ শোনে না, কেউ করুণা দেখায় না। ঠিক তখনই সেলিমের চোখ পড়ে শাহরুরের ওপর। পায়ের চলা থমকে যায়, যেন তার শরীরে সমস্ত শক্তি এক নিমিষে জমাট বেঁধে গেছে। প্রহরীরা তাকে টেনে নিতে চায়, কিন্তু কোনো এক অদৃশ্য টানে সেলিম আর এগোয় না। বাধ্য হয়ে তারা শেহবাজের দিকে তাকায়। শেহবাজ এক পলক চেয়ে থেকে চোখের ইশারায় ইঙ্গিত দেয়, সময় দাও। প্রহরীরা থেমে যায়। সেলিম ধীরে ধীরে এগিয়ে আসে, শাহনুরের সামনে এসে দাঁড়ায়। তার নিস্তেজ শরীরের ওপর ঝুলে থাকা শাড়ির আঁচল তুলে নেয় নিজের হাত দিয়ে। নিজ শরীর থেকে গড়িয়ে পড়া উষ্ণ রক্ত আঙুলে মাখিয়ে সেই আঁচলের ওপর লিখে দেয় শাহনুর। তারপর নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি তো শুধু আপনার নাম ছাড়া আর কিছু লিখতে জানি না, তাই আপনার নামটাই লিখে দিলাম। যখনই আমার কথা মনে পড়বে এই নামের দিকে তাকায়েন, ভাববেন সেলিম আপনার আশেপাশেই আছে। তার কণ্ঠ কাঁপে না, কিন্তু চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে আঁচলের ওপর। ফের গভীর শ্বাস নেয় সেলিম, আর দৃঢ় কণ্ঠে বলে ওঠে,
ছোট কুমারী মনে আছে? সেই দিন আপনারে কবুল বইলা আমারে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন। আজ আমিও আপনারে আমার অর্ধাঙ্গিনী হিসাবে কবুল করলাম। আমার মৃত্যুর পর আপনি আর কাউরে বিয়ে করিলেন না, কেমন? অপেক্ষা করবেন আমার লাইগা, যাতে মৃত্যুর পর আমি আপনার স্ত্রী রূপে ওই রবের কাছে চাইতে পারি। করবেন তো অপেক্ষা আমার লাইগা? শাহানুর নিশ্চুপ, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো বাক্য নেই। তার অবয়ব যেন পাথরে পরিণত হয়েছে। এই নিস্পৃহতা যে সেলিমের চিরতরে হৃদয়ে দুনিয়া ছড়ির ছাইরা মতো চইলা মিটতে গেছে, থাকে। তারে আর মৃত্যুর দ্বার কেমনে প্রান্তে ডাইকা দাঁড়িয়ে তুলবো? ছোট বিদায়ের শেষ কুমারী? প্রহরে সে শুধু একবার শুনতে চায় সেই বাচ্চা সুলভ কণ্ঠে উচ্চারিত তার নাম। কিন্তু হায়, এই শেষ মুহূর্ত, সেই সৌভাগ্য তার হলো না। প্রহরীরা আবার টেনে নিয়ে যায় সেলিমকে। এবার আর বাধা দেয় না সে, কিন্তু একবারও অন্য প্রান্তে ফিরে না, একবারও দৃষ্টি সরায় না শাহানুরের দিক থেকে। ফাঁসির মঞ্চের দিকে যেতে যেতে তার মনে হয়, মৃত্যুকে এতটা কাছ থেকে দেখেও কেন তার ভয় হচ্ছে না, কেন বুকের গভীরে কোনো শূন্যতা নেই। তখনই নিজের মনে উত্তর খুঁজে পায় সে। শাহনুরের কিছু হলে সে এমনিতেই মরে যেত, হয়তো আত্মহত্যার মতো পাপ করে বসতো, তাতে দুনিয়া ও আখিরাত দুটোই হাতছাড়া হতো। তাই এই মৃত্যুই তার জন্য উত্তম। অন্তত এই মৃত্যুর পরও তার কাছে একটুখানি আশা থাকবে আখিরাতে তার ছোট্ট কুমারীকে পাওয়ার। সেলিম দীর্ঘশ্বাস ছাড়ে, চোখের কোণে জমে থাকা অশ্রু নিয়ে গলায় রশি ওঠার আগ মুহূর্তে সে চিৎকার করে প্রথমবারের ন্যায় ডেকে ওঠে। শাহানুর, আপনি আমার স্বপ্নে দেখা সেই দুর্লভ সূর্যই হইয়া রইলেন, যারে ছোঁয়ার দুঃসাহসিকতায় আমি ভস্ম হইয়া গেলাম। বলে সেলিম চোখ দুটি বন্ধ করে নেয়। মুহূর্তেই গড়িয়ে পড়ে অজস্র অশ্রুকণা। ফের চোখ খুলে সেলিম শাহানুরকে নিজ মনের আকুতি নিয়ে বলে ওঠে। আমার একটু মনে রাখবেন, যেমন মনে রাখে আসমান তার রাত্রে, যার আধারে সে খুঁজে পায় নিজের মুক্তি। যেমন মনে রাখে সাগরটার ঢেউর জ্ঞান, জায়গা থেকে সুরে সুরে শতশব্দের আহ্বান। আমরা একটু ভাববেন, যেমন ভাবে মরুর বালু এক ফোঁটা বৃষ্টি, যার ছোঁয়ে খুঁজে পায় জীবনের দৃষ্টি। যেমনভাবে বসন্ত তার প্রথম কুসুম, যার খানে ভৈরা ওঠে প্রেমের মধুর মঞ্চ। আমার একটু খুঁজা দেখবেন, যেমন খুঁজে পাখি তার হারাইয়া যাওয়া নীর, যেইখানে যাক মন পইরা থাকে হেথাই অধীর। যেমন খুঁজে চাঁদের আলো আসমানের রাইতে, যার আলোর ভৈরা উঠে তমাশার পথে, আমরা একটু ডাকবেন। যেমন ডাকে ঝর্ণা পাহাড়ের কোণে, যার সুরে ভৈরা ওঠে সব শূন্য বনে। যেমন ডাকে নদীর স্রোত তার নিজের পথে, যার টানে ফিরে আসে সে আপন ঠিকানাতে। আমরা একটু মনে রাখবেন, যেমন মনে রাখে সূর্য তার দিনের শেষে অন্তরাগে খুঁজা পায় অবসের রেশ। যেমন মনে রাখে কুড়ি তার প্রথম যেমন মনে রাখে কুড়ি তার প্রথম প্রভাত, যার আশীর্বাদে জেগে জীবনের প্রত্যেক রাত। সেলিমের কথাগুলো শেষ হতে না হতেই তার গলায় চেপে বসে সেই নিষ্ঠুর ফাঁসির দড়ি, যা নিমিষেই তার প্রাণ কেড়ে নেয়, তার রুহু ছিনিয়ে নেয় দেহ থেকে। সেবাস চোখ বন্ধ করে নেয়। মুহূর্তেই সূর্যের আলো ম্লান হয়ে আসে। কৃষ্ণমেঘের আড়ে লুকিয়ে পড়ে দিনের উজ্জ্বলতা। আকাশ ফেটে পড়ে এক অদৃশ্য ক্রন্দনে। প্রকৃতি যেন এক নিষ্পাপ প্রাণের আহুতিতে প্রতিশোধ নিচ্ছে। গর্জন করে ওঠে অম্বর। বজ্রপাতের তীব্র শব্দে থরথর করে কেঁপে ওঠে মির্জানগরের আকাশ বাতাস। শুরু হয় ঝড় ঝড় বৃষ্টি, যে বৃষ্টি ধুয়ে দিচ্ছে সব, কিন্তু ধুতে পারছে না সেই ঝরে থাকা নিথর দেহে নিষ্পাপ রক্ত। গ্রামের মানুষের উল্লাসে ফেটে পড়ার শব্দ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। তারা বিজয়ের উল্লাসে মাতোয়ারা, নিজেদের আপনজনের খুনিকে শেষ করতে পেরে তাদের আত্মতৃপ্তি যেন চরমে পৌঁছেছে। অন্যদিকে একেবারে নিঃসাড় হয়ে বসে আছেন সেলিমের পিতামাতা। তাদের চোখের দৃষ্টিতে ভাষা নেই, ঠোঁটে কোনো শব্দ নেই। শেষ বয়সের একমাত্র আশ্রয়ের এভাবে নিথর ঝলতে দেখে তারা বাকশক্তি হারিয়ে ফেলেছেন। এতক্ষণ যাবৎ স্তব্ধ হয়ে থাকা শাহনুরের সর্বাঙ্গ যখন তীব্র বর্ষণের পানিতে ভিজে যায়, তখনই তার দৃষ্টিপল্লব কেঁপে ওঠে। মুহূর্তেই তার সমগ্র অস্তিত্ব সচল হয়ে ওঠে। সে চারিপাশে তাকায়, অসংখ্য মানুষের ভিড় দেখে ভীত হয়ে পড়ে। কোথায় এসেছে সে, কেন এসেছে, কিছুই বুঝতে পারছে না। আর ঠিক তখনই তার দৃষ্টি আটকে যায় সেলিমের ঝুলন্ত দেহের ওপর।
সেই শূন্য প্রাণহীন দেহ, যে দেহ একসময় ছোট্ট কুমারী বলে উচ্চারণ করত স্নেহ ভরা কণ্ঠে, যে দেহ তাকে সুরক্ষা দিতে চাইতো নিজের জীবন বাজি রেখে, আজ সেই দেহই ঝুলছে ফাঁসির দড়িতে, বৃষ্টিতে ভিজে, অথচ সাড়া দিচ্ছে না কোনো ডাকেও। শানুরের সমস্ত অস্তিত্ব কেঁপে ওঠে তীব্র আতঙ্কে, তার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে দিক বিদিক ছুটতে থাকে সে, তারপর ছুটে গিয়ে আঁকড়ে ধরে সেলিমের নিথর ঠান্ডা হয়ে যাওয়া শরীর। চিৎকার করে ওঠে শাহানুর, তার গলা ফাটিয়ে চেঁচিয়ে ওঠে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? সেলিম কষ্ট পাচ্ছে, ওকে ধরো, ওকে নামাও। ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি বলছি ওকে নামাও। কিন্তু কেউ এগিয়ে আসে না, কেউ সাড়া দেয় না, শুধু বৃষ্টি ঝরতে থাকে শীতল অন্ধকারের মতো। কেউ শোনে না শাহনুরের আর্তনাদ, তার কণ্ঠ ছিঁড়ে আসে, কিন্তু কেউ এগিয়ে আসে না। শাহনুর বিস্মিত হয়ে চারিপাশের লোকদের দিকে তাকিয়ে থাকে। কেন এমন নিস্পৃহতা? কেন সবার মুখে এত নির্লিপ্ততা? কেন সেলিম এখানে এভাবে ঝুলে আছে? কিছুই বুঝতে পারছে না সে। শেবাজ একসময় হুকুম দেয় সেলিমের নিথর দেহটিকে নামিয়ে আনতে। 2 প্রহরী এসে দড়ি খুলে দেয়, নিস্তেজ দেহটি ধপ করে পড়ে মাটিতে। সেই মুহূর্তেই শাহনুর ছুটে যায়, কাঁপতে থাকা হাত বাড়িয়ে তুলে নেয় সেলিমের মাথাটি নিজের উরুর উপর রেখে কাঁপা কাঁপা হাতে স্পর্শ করে ডাকে,